আপনি সেকশন পড়লে বুঝতে পারবেন না যে রেফারেন্স জুরিসডিকশন আসলে কি। রেফারেন্স জুরিসডিকশনের মূল ব্যাপারটা হলো আমাদের অর্ডার থেকে শিখতে হবে। এখানে দেখেন, আমরা যদি এমসিকিউ এর জন্য ভেঙে ভেঙে পড়ি, তাহলে কোন কোন ক্ষেত্রে রেফারেন্স চাওয়া যেতে পারে। অরিজিনাল জুরিসডিকশনের আদালত, মানে যে একটা মামলা অরিজিনাল জুরিসডিকশন আকারে ট্রাই করতেছে, বিচার করতেছে, অথবা আপিল শুনতেছে, এমন আদালত হাইকোর্ট বিভাগের কাছে রেফারেন্স চাইতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, মানে ধরেন একজন সিভিল জাজ বা সিনিয়র সিভিল জাজ, তারা তার আপিল শোনে না। তারা কি করে? তারা হচ্ছে অরিজিনাল মামলা বিচার করে। আবার জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, ওনারা কি করে? আপিল শোনে। তো ওই আপিলের ক্ষেত্রেও রেফারেন্স চাইতে পারবে। আবার না না না, জেলা জজ পাঠাতে পারে না। রেফারেন্স চাইবে কার কাছে? হাইকোর্ট বিভাগের কাছে। কে কে চাইতে পারে? অতিরিক্ত জেলা জজ, জেলা জজ চাইতে পারে, আপিলের মামলা চাইতে পারে, আবার অরিজিনাল মামলাও চাইতে পারে। এইটাই বুঝতে চাচ্ছি। বুঝতে পারছেন? না, এটা অরিজিনাল মামলাও চাইতে পারে, আবার আপিলও চাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এইটা দেখেন, where before or on hearing of a suit or an appeal, পেয়েছেন? suit or an appeal in which the decree is the subject to appeal, or where in the execution of any decree। আবার কোন ক্ষেত্রে? ডিক্রি এক্সিকিউশনের ক্ষেত্রে। তাহলে কি কি পেলাম? কখন কখন করা যেতে পারে? আপিলের ক্ষেত্রে করা যাবে, আবার এক্সিকিউশনের ক্ষেত্রেও করা যেতে পারে। any question of law or uses having the force of law arises, তার মানে কি? কোন প্রথা বা আইনের প্রশ্ন যদি উত্থাপিত হয়, আমি কখন রেফারেন্স চাইবো? প্রথাগত বা আইনের কোন প্রশ্ন উত্থাপিত হইলে, যেই ক্ষেত্রে ওই কোর্টটা সন্দেহের মধ্যে আছে যে আসলে এই ক্ষেত্রে কি করা উচিত, তখন সে কি করবে? তখন ওই মামলার একটা সংক্ষিপ্ত বিবরণ উনি তুলবে। কোন কোর্ট? যে কোর্টে বিচার হচ্ছে, যে রেফারেন্স চাচ্ছে চাচ্ছে তাহলে কি করবে? আপনার ওই মামলাটার সংক্ষিপ্ত একটা বিবরণ উনি তুলবেন। তুলে ওই বিষয়ে তার মতামত কি। কার মতামত? যে কোর্ট বিচার করতেছে তার মতামতটা কি, তার মতামত সহ ওইটা হাইকোর্ট ডিভিশনের কাছে প্রেরণ করবে। এবার বুঝতে পারছি? ইয়েস। তখন হাইকোর্ট বিভাগ সে একটা সিদ্ধান্ত দিবে যে এইটা ঠিক আছে নাকি অন্যভাবে এই মামলাটা বিচার করা উচিত। বুঝতে পারছি? এই হচ্ছে কি আমাদের রেফারেন্স ডিভিশনের মূল কথা। এখন উপবিধি মানে বিধি 2 এ যেটা, সেখানে বলা আছে যে যেই কোর্ট রেফারেন্স চাচ্ছে, ওই কোর্ট চাইলে মামলাটা বিচার চালায় যেতে পারে, অথবা সে মামলাটা স্থগিত রাখতে পারে। বিচার চালাবে কোন ইসে? যে আমি যে একটা সিদ্ধান্ত দিয়েছি, যদি হাইকোর্ট বিভাগ ওই সিদ্ধান্তটা বহাল রাখে, তাহলে তো মামলা চলতে কোনো সমস্যা নেই। আর যদি হাইকোর্ট বিভাগ ভিন্নতর মতামত দেয়, তাহলে কার সিদ্ধান্ত গুলোকে চলবে? হাইকোর্ট বিভাগের সিদ্ধান্ত হলো কি চলবে। বুঝতে পারছি? আমরা কি বললাম? যে আপনি চাইলে মামলা চালাই যেতে পারেন, স্থগিত করবে। এটা কার সিদ্ধান্ত? না, যে রেফারেন্স চাচ্ছে তার। আমি আমি কন্টিনিউ করলাম, কারণ যদি হাইকোর্টের সিদ্ধান্ত আমার সাথে মিলে যায়, তাহলে তো ঠিক আছে, তাহলে তো মামলা আমি এতদিন বন্ধ রাখলাম কেন? আবার আমি সন্দেহ হইলে আমি এটা বন্ধ রাখতে পারি। বুঝতে পারছি? বিধি 2 পড়েন একটু সবাই, অনলাইনে যারা আছেন তারাও। বুঝতে পারছেন? আচ্ছা, তিন তিন বিধিতে বলা হচ্ছে যে এই হাইকোর্ট বিভাগ তার সিদ্ধান্তটা কিভাবে পাঠাবে। এটা সিদ্ধান্তটা রেজিস্ট্রারের স্বাক্ষরে আসবে। কার স্বাক্ষরে? রেজিস্ট্রারের স্বাক্ষরে। বিধি 3 পড়ে সবাই। দ্য হাইকোর্ট ডিভিশন আফটার হিয়ারিং অফ দ্য পার্টিজ, ইফ দে অ্যাপিয়ার এন্ড ডিজায়ার টু বি হার্ড, মানে যদি ধরেন রেফারেন্স চাইলো, চাওয়ার ক্ষেত্রে যদি পক্ষরা মনে করে যে না, হাইকোর্ট বিভাগে তারা একটা কি করবে, শুনানিতে অংশগ্রহণ
করবে, সেক্ষেত্রে তারা শুনানিতে অংশগ্রহণ করতে পারে। shall decide the point so referred and shall transmit a copy of its judgment। তারা কি দেবে? হাইকোর্ট বিভাগ সেই সিদ্ধান্তের উপর একটা রায় দিবে আন্ডার দ্য সিগনেচার অফ দ্য রেজিস্ট্রার। কার স্বাক্ষরে আসবে? রেজিস্ট্রারের স্বাক্ষরে। ক্লিয়ার? এখানে আপাতত এই তিনটা বিধি পড়লেই আমাদের হবে। রেফারেন্স বুঝতে পেরেছি? অনলাইন আলাদা। জি স্যার, বোঝা গেছে স্যার, রেফারেন্স বোঝা গেছে। বুঝতে পেরেছি? আবারও যদি আমরা সামারি করি, রেফারেন্স জুরিসডিকশনটা কি? অরিজিনাল কোর্ট, অ্যাপিলেট কোর্ট, অথবা ডিক্রি জারির ক্ষেত্রে ডিক্রি জারি আদালত যদি কোনো আইনের প্রশ্ন অথবা প্রথার প্রশ্নে ডিফিকাল্টির মধ্যে পড়ে যে আসলে এই ব্যাপারে আমি কি সিদ্ধান্ত নিব, তখন সে কি করতে পারে? তখন কোন পয়েন্টে উনি এই সিদ্ধান্তহীনতায় যুগছেন ওই মামলার ঘটনাটা এবং ওই পয়েন্টটা উল্লেখ করে ওইখানে তার নিজস্ব একটা, সে তো বিচারক, তার নিজেরও তো একটা মত আছে যে এইটা হতে পারে, সেই মতামতটা সহ কার কাছে পাঠিয়ে দিবে? হাইকোর্ট বিভাগের কাছে। হাইকোর্ট বিভাগ কি করবে? হাইকোর্ট বিভাগ চাইলে এইখানে পক্ষদের শুনতে পারে, যদি পক্ষরা আদালতে শুনানি করতে চায়। ঠিক আছে? শুনে হাইকোর্ট বিভাগ এই ক্ষেত্রে একটা জাজমেন্ট দিবে। জাজমেন্টটা কার মাধ্যমে দিবে? রেজিস্ট্রার। হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রারের স্বাক্ষরের মাধ্যমে এটা পাঠাবে। আর আরেকটা কথা, বিধি 2 যেটা পড়ছি, যে কোর্ট রেফারেন্স চাচ্ছে সেই কোর্ট চাইলে কি করতে পারে? স্থগিত করতে পারে বা চলমান করতে পারে। বাট যেটাই করুক, ওই চূড়ান্ত সিদ্ধান্ত কার কাছ থেকে আসবে? হাইকোর্টের সিদ্ধান্তের সাথে আপনার মিলে গেলে কোনো সমস্যা নেই। আর যদি না যায় তাহলে আপনি যা করছেন ওইটুকু বাদ দিয়ে আপনার হাইকোর্ট বিভাগের সিদ্ধান্তের আলোকে আপনাকে চলতে হবে, কোনো সুযোগ নেই। বুঝতে পারছি? রেফারেন্স জুরিসডিকশন না। আচ্ছা, এখন আসেন রিভিউ। রিভিউ রিভিউটা সাধারণত রেফারেন্স জুরিসডিকশন অনলি কার? হাইকোর্ট বিভাগের। রিভিউ কার? ডিগ্রি প্রদান কেন বলবো? রায় প্রদানকারী আদালতের, রায় বা আদেশ প্রদানকারী আদালতের। সেটা সিভিল জাজও হতে পারে, সিনিয়র সিভিল জাজও হতে পারে, জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হতে পারে, যে কেউই হতে পারে। সিদ্ধান্তটা কার? রিভিউ সংশ্লিষ্ট আদালতের। বুঝতে পারছি? জি, সেই কোর্ট থেকে রায় বা আদেশ হয়েছে, রিভিউটা ওই কোর্টের, অন্য কোর্টের না। ক্লিয়ার? এখন না, হাইকোর্টের রায় হলে হাইকোর্টে। তাহলে রিভিউ কখন কখন করা যায়? এখানে 114 ধারায় 3টা ক্ষেত্র বর্ণনা করছে। সে 3টা ক্ষেত্র কি? যেখানে আপিল চলে না, একটা ক্ষেত্র। আরেকটা ক্ষেত্র কি? যেখানে আপিল চলে কিন্তু আপিল করা হয়নি। আর একটা ক্ষেত্র কি? স্মল কজ কোর্টের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের রেফারেন্সের সিদ্ধান্ত। তাহলে কয়টা ক্ষেত্র হলো? 3টা। এই 3টে বুঝতে পারছি? স্মল কজ কোর্টের কোন ব্যাপারে হাইকোর্ট যখন সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ যাবো কার কাছে? সংশ্লিষ্ট আদালত বলতে কে? রেফারেন্স সিদ্ধান্ত যে দিয়েছেন, এখানে স্মল কজ কোর্টের রেফারেন্সের সিদ্ধান্ত, আর স্মল কজ কোর্টের রেফারেন্সের সিদ্ধান্ত কে দেয়? হাইকোর্ট দেয়। তাহলে ওই রিভিউটা শুধুমাত্র কার কাছে হবে? হাইকোর্টের কাছে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন 114 ধারা যদি আমরা পড়ি, তাহলে আমাদের কাছে মনে হবে কি যে তাহলে আপিল করার দরকার কি? কারণ কি, আপিল না করলে কি করা যায়? রিভিউ করা যায়। তাহলে কি কেউ আপিল করবে? আর না। কিন্তু এই আদতের বিষয়টা 114 ধারা যা বলা আছে ওইটাই পূর্ণাঙ্গ না। এটা বুঝতে গেলে আমাদেরকে আবার আদেশে যেতে হবে। আদেশ 47, সবাই একটু পড়েন।
প্রথমে 114টা একটু পড়েন, এটা খুব মানে বোঝার বিষয় আছে। 114 সেকশন পড়ে এরপরে আহ আদেশে আসবেন। তাহলে স্যার দুই নম্বরের কথা হলো যে স্কুল করে আদালতের কোনো রেফারেন্স যদি রিভিউ যদি হয় সেই রিভিউটা হবে হাইকোর্ট। রেফারেন্সের সিদ্ধান্ত, রিভিউ চাচ্ছে কিসের? কোর্ট একটা রেফারেন্স চাইছে কার কাছে? হাইকোর্টে। হাইকোর্ট বিভাগ এখানে একটা সিদ্ধান্ত দিচ্ছে, ওই সিদ্ধান্তটা রিভিউ। রিভিউ হিসাবে হবে, তার মানে কি সিদ্ধান্তটা তো আবার হাইকোর্টে দিতে হবে। হ্যাঁ, আবার হাইকোর্টের কাছে চাচ্ছি যে আপনি সিদ্ধান্তটা কি করেন, রিভিউ করেন। তার মানে রিভিউটা আবার হাইকোর্টে। এবার ওই সিদ্ধান্ত প্রকাশ করে দিল। 114 ধারা পড়তে বললাম তো, যারা অনলাইনে আছে তারা প্রথমে 114 ধারা পড়বেন। এদের কথা তো বুঝি না আমি। জি পড়ছি স্যার, 14 দ্বারা পড়ছি। আপিল চলে না অথবা কোনো স্বল্প এখতিয়ার আদালতে যখন এই আদালতের কোনো সিদ্ধান্ত কিন্তু উক্ত ব্যক্তিটি কিংবা আদেশ দানকারী আদালতের নিকট রায় এবং আদালত পক্ষে যথাযথ আদেশ দান করতে পারবে। এই যেটা বললাম, তাহলে আমার প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? প্রশ্নটা কি? তাহলে যেহেতু আছে কি আপিল চলে কিন্তু আপিল দায়ের করা হয় নাই, এই পয়েন্টটাই যদি আমরা আসি, তাহলে কেউ কি করবে না, আপিল করবে না, তাহলে আবার রিভিউ করেন। কিন্তু তাহলে কি কেমন যেন লাগে না, ফাটকা লাগে না? তাহলে আপিলের বিধান আছে কেন? তাহলে তো সবাই রিভিউ করবে। দেখেন এখন 47-এ যান। দেখেন 47-এ ওই এ বি সি তিনটা ঠিকই আছে, ক্লোজ অনে। এখন দেখছেন আমি যেটা বলতে চাচ্ছি, এ বি সি যেটা ওই 114তেও ছিল, এখন নতুন এখানে কি যুক্ত হয়েছে, এন্ড বলছেন, এন্ড হু, বুঝেন না আপনি? ওই 147-এ আসছেন, সরি 47 আসছেন। এই যে দেখেন এখানে কি আছে, এই যে এ বি সি ঠিক আছে না, এরপর এখানে দেখেন এন্ড, এই যে এন্ড হু, তার মানে কি এই তিনটের পরে আরো শর্ত আছে। সেই শর্তটা কি, যদি কেউ হু ফ্রম ডিসকভারি অফ নিউ অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার or evidence which after the exercise of due diligence was not within the knowledge or could not be produced before the court, মানে যদি সে আদালতকে এই তিনটা শর্তের বাইরে আরেকটা শর্ত কি, তাকে দেখতে হবে যে আপনি যখন রায় দিয়েছেন তখন কিছু কিছু ডকুমেন্ট আমার দাখিল করা উচিত ছিল, যেটা আমি অনেক চেষ্টা করার পরেও দিতে পারি নাই। দিলে কি হইতো, রায়টা বা সিদ্ধান্তটা পরিবর্তন হইতে পারতো। বুঝতে পারছেন? এই এন্ড হু এই পরের পার্টটুকু মানে খুবই জরুরি, কারণ এইটা না হলে তো আমি ওই যে আবার বারবার বলছি কোথায়, তাহলে তো কেউই আপিল করবে না। এন্ড হু ডিসকভারি অফ নিউ অ্যান্ড ইম্পর্টেন্ট ম্যাটার, নতুন কিছু মানে মামলার রায় হওয়ার পরে, রায় হওয়ার পরে নতুন কিছু ইম্পর্টেন্ট ম্যাটার উনি বের করতে পারছে, যেটা উনি ওই সময় দিতে পারে নাই। বুঝতে পারছেন? কোন সময় দিতে পারে নাই, মামলা যখন বিচার হয়েছে ওই সময় উনি দিতে পারে। ক্লিয়ার? বুঝতে পারছি না পারিনি? ধরেন আপনি হঠাৎ করে একটা দলিল পেয়েছেন, যে দলিলটা আপনি ট্রায়ালের সময়
দিতে পারেন নাই, কারণ আদালত বলে তাহলে আগে দাও নাই কেন? তখন আপনাকে প্রমাণ করতে হবে কি, যে আমি অনেক সতর্কতা বা অনেক চেষ্টা করার পরেও এই জিনিসগুলো আমার নলেজের মধ্যে ছিল না। ছিল না। এইটা যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন, তখন আদালত আপনার এই রিভিউটা গ্রহণ করবে এবং রিভিউ এর ক্ষেত্রে সিদ্ধান্তের পরিবর্তন হতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, অনলাইন অনলাইন গ্রুপ বুঝছেন? এটার দিকে তো খেয়াল রাখতে হবে। জি এটা তো জি স্যার, বুঝছি স্যার। আদালতে দিয়ে দিবে। না, ওটা হাইকোর্টে যাবে। আমার একটা কথা কোশ্চেন। শুনি না, আপনি ইয়ে করেন, শুনে যাবেন। ও হ্যাঁ, বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, আপনি কি ওই যে আপনি যে ইয়েটার কথা বললেন, আহ, আপনার রিভিউয়ের কথা বললেন, ওইটা কি কোনো সেট রিকোয়ারমেন্ট নাই? মনে করেন এই রিকোয়ারমেন্টগুলো মিট করতে হবে, আপনি একটা এক্সাম্পলও দিলেন যেটা মেড ইট ভেরি ক্লিয়ার, কিন্তু একটা সেট রিকোয়ারমেন্টস নাই যে কোনটা রিভিউ করতে পারবে এবং কি না জাতীয় না 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 না। এরকমের এটা না, এরকমের কোনো সেট রিকোয়ারমেন্টস নাই। জাস্ট সিম্পলি সিম্পলি হচ্ছে বিষয়টা এরকমের যে একটা আদেশ হয়ে গেছে বা একটা জাজমেন্ট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে যে এই প্রথমে তিনটে শর্ত। একটা শর্ত হলো কি, যে ডিক্রি চলে, মানে সরি আপিল চলে, কিন্তু আমি আপিল করি নাই। আবার আরেক জায়গায় কি, আপিল চলে না। আর 3 নম্বর হলো হাইকোর্ট বিভাগের রেফারেন্সের ক্ষেত্রে সিদ্ধান্ত। এই তিনটা ক্রাইটেরিয়া তো আছেই। এর বাইরের ক্রাইটেরিয়া হলো যে এমন কোন ইম্পর্টেন্ট ডকুমেন্ট অথবা এভিডেন্স পাওয়া গেছে যেটা বিচারের সময় আমি দিতে পারিনি। এবং কেন দিতে পারিনি, কি অবহেলা করে দেয়নি না, আমি অনেক চেষ্টা করা, ডিউ ডিলিজেন্স, আমার অনেক আন্তরিকতা থাকার পরেও এই ডকুমেন্ট গুলো আমার আয়ত্তের বাইরে ছিল, যেটা ওই সময় দিতে পারলে সিদ্ধান্তের একটা পরিবর্তন হতে পারতো। ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ ভাই। ওকে, এখন আসি আমরা, রেফারেন্স গেল, এখন রিভিশন। এক্ষেত্রে সাধারণত যে বিষয়টা, সেটা হলো কমন একটা ধারণা প্রচলিত আছে, সেটা কি, না, যেখানে আপিল চলে না সেখানে কি হয়, রিভিশন। মূলত দুটো জিনিসই, আপিল আদালত বা রিভিশনাল কোর্ট, উভয়ের দায়িত্ব হচ্ছে যে তার সাবঅর্ডিনেট কোর্টের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের যথার্থতা যাচাই করে। যাচাই করে, যে আসলে সিদ্ধান্তটা ঠিক হয়েছে কি হয়নি। ঠিক আছে, এই হলো মূলত মূল কাজ এখানে। যদি আপনারা ইংরেজিতে দেখেন, এখানে একটা লাইন আছে, দেখেন শেষের দিকে, ইফ সাচ কোর্ট appears to have committed, পেয়েছেন আপনারা? ইফ সাচ কোর্ট appears to have committed any error of law resulting an error in such decree or order occasioning failure of justice। তার মানে কি, এমন কোন সিদ্ধান্ত দিবে যেখানে আইনের এরার অফ ল, পেয়েছেন, এরার অফ ল occasioning failure of justice, পার নাই? 1 নম্বরে কিনা? হ্যাঁ, সাবসেকশন অনেক। হ্যাঁ, দুই এর ইফ শেষে সাচ কোর্ট, সাবসেকশন অনেক মাঝামাঝি পর্যায়ে, appears to have committed any error of law, কিসে ভুল করবে, এরও এরর অফ ল, আইনের ভুল করবে, এবং এই আইনের ভুলের কারণে যদি ন্যায় বিচার অনাহত হয় বা বিঘ্নিত হয়, তাহলে কি হবে, রিভিশন হবে। এখন কোন ক্ষেত্রে রিভিশন হয়, যে ক্ষেত্রে আপিল চলে না। তাহলে আপিল কখন চলে সেটা তো আমরা দেখছি, অরিজিনাল ডিক্রিতে কি চলে, আপিল চলে। আবার স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন 9 বলা আছে, ওই ক্ষেত্রে কি চলবে না, আপিলও চলবে না, রিভিউ চলবে না, কি চলবে, রিভিশন চলবে। তাহলে এই যে জায়গায় আপিল বার, সেখানে যেখানে তাহলে স্যার আপিল বার অথবা এই রিভিশন তো আপিলের অন্য নাম। মানে টু সাম এক্সটেন্ট, টু সাম এক্সটেন্ট আপনি এটা বলতে পারেন, আপনি এর অন্য নাম বলা ঠিক হবে না, বাট এটা জাস্ট আলাদা একটা ফোরাম। যে আমার ধরেন অর্ডারের বিরুদ্ধে আমি কি করতে পারি, আপিল করতে পারি। এখন কোন অর্ডারের বিরুদ্ধে আপিল করতে পারি বলেন? 43-এর বর্ণিত order, 43-এ, 43-এ যে আমার লিস্ট অফ অর্ডার দেওয়া আছে, আর 104 ধারায় যে 104 দ্বারা কিছু সেকশন বলা আছে, তাহলে ওই সেকশনের বিরুদ্ধে আমি কি করতে পারি, সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আপিল করবো। তাহলে ওইটার বাইরে গিয়ে আমার যদি কোনো মানে সিদ্ধান্ত দেয়, যেমন দেখেন
আপনার 8G সংশোধন কততে? অর্ডার 6 রুল 17। আচ্ছা, ঠিক না? অর্ডার 6 রুল 17। এখন একটু 43 অর্ডারে গিয়ে দেখেন তো যে ওই অর্ডার 6 রুল 17 ওই লিস্টের মধ্যে আছে কিনা। কথা বোঝেন না মনে হয়। 43-এ যান, অর্ডার 43-তে যান, গিয়ে দেখেন ওইখানে তো লিস্ট দেওয়া আছে, ওই লিস্টে অর্ডার 6 রুল 17 আছে কিনা। হ্যাঁ, সেই আদেশের মধ্যে এটা আছে কিনা। আদেশের যে আপিল এটা সিরিয়ালি দেখলে তো বুঝতে পারবেন আপনি। সিরিয়ালি বলতে অর্ডার 6 এর পরে অর্ডার 7 শুরু হয়ে গেলে তো নাই, শেষ। কোন পর্যন্ত দেখলে হয়? শুরুর দিক থেকে দেখেন। হুম। আদেশ সাথে কি শুরু হয়েছে? আদেশ সাথে দিদি দশ, আদেশ সাথে হ্যাঁ, আদেশ সাথে কি শুরু হয়েছে? কত দিয়ে শুরু হয়েছে? 7 দিয়ে শুরু হয়েছে। তার মানে কি 6 আছে? নাই, নাই। ওটা রিভিশন। তাহলে কি হবে? রিভিশন হবে। আপনি একটা পক্ষভুক্তি দরখাস্ত দিচ্ছেন, কততে দিবেন? এই অনলাইন একটু রিপ্লাই দিয়েন। পক্ষভুক্তির দরখাস্ত, এডিশন অফ পার্টি, কততে দিবেন পক্ষভুক্তির দরখাস্ত? একের নয় বলেন। 1-10-এ সংশোধন হলে একের 10-এর 2, পক্ষভুক্তি এডিশন অফ পার্টিস কততে দিবেন? একের 10-এর 2, 1-10-এ নাকি? এখন এই দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাহলে কি হবে? রিভিশন। এবার বুঝছেন? আচ্ছা, তাহলে রিভিশনের ক্ষেত্রে আমার এখন যেটা বুঝতে হবে, রিভিশনাল আদালত কে কে? হাইকোর্ট রিভিশন, আর জেলা জজ, অতিরিক্ত জেলা জজ। নোট নেন, কয়টা কোর্ট? 3টা। 3টে কোর্ট। এখন কার কার বিরুদ্ধে সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন হয়? কার কার সিদ্ধান্তের বিরুদ্ধে? সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ আর জেলা জজ, এই 5 জনের সিদ্ধান্তের বিরুদ্ধে কি হয়? রিভিশন হয়। এখন ওনারা সিদ্ধান্ত দেন কয় ভাবে? একটা হলো অর্ডারের মাধ্যমে, আরেকটা দেয় ডিক্রির মাধ্যমে। ঠিক আছে? তাহলে ডিক্রির বিরুদ্ধে রিভিশন হয়, আর অর্ডারের বিরুদ্ধেও রিভিশন হয়। এ পর্যন্ত বুঝছেন? কিসের বিরুদ্ধে রিভিশন হয় এবং অর্ডারের বিরুদ্ধে রিভিশন হয়? সহজভাবে যদি আমরা বুঝি, জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজের ডিক্রি এবং অর্ডারের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? জেলা জজ আর অতিরিক্ত জেলা জজ, হাইকোর্ট। হাইকোর্ট বিভাগে। বাকি থাকলো কারা? বাকি থাকবে হলো যে সিভিল জাজ, সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ আর হলো যে যুগ্ম জেলা জজ। এখন ওনাদেরকে কয়টা ভাগ করবো? 2টা। একটা হলো ওনাদের একটা অর্ডার, আর একটা হলো ডিক্রি। কারণ অর্ডারের বিরুদ্ধে কোথায় হবে? না, ওয়ার্ডার হবে জেলা জজ। অর্ডারের বিরুদ্ধে হবে জেলা জজ কোর্টে, আর ডিক্রির বিরুদ্ধে হবে হাইকোর্ট বিভাগে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? 115 সাবসেকশন 1 আর সাবসেকশন 2 একটু পড়েন সবাই। করতে হবে হাইকোর্ট ডিভিশনে। আর নিচে 3 জন আছে, 3 জনের ব্যাপারে আদেশ আর ডিগ্রি আলাদা আলাদা। হুম। যদি আদেশ দেয়
তাহলে আদেশের বিরুদ্ধে হবে জেলা জজ জেলা কোর্টে। জজের কাছে, হুম আর যদি ডিগ্রি দেয় তাহলে সেটা হবে হাইকোর্ট। হুম, ঠিক আছে। আচ্ছা, সাবসেকশন 4 পড়েন। ধরেন আমাদের অতিরিক্ত জেলা জজ বা জেলা জজ ওনারা একটা রিভিশনের সিদ্ধান্ত দিচ্ছেন একটা, ওনাদের কাছে রিভিশন যায় না? হ্যাঁ, এখন রিভিশনের ক্ষেত্রে ওনারা একটা সিদ্ধান্ত দিচ্ছেন, ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সেকেন্ড রিভিশন হবে কিনা? না, হবে। তো রিভিশন সেকেন্ড রিভিশন হবে সেকেন্ড রিভিশন হবে যদি হাইকোর্ট বিভাগ এটা অনুমতি চাই দেয়। অনুযায়ী, চাই অনুযায়ী। চার, ওটা বিধি আগে চার, অনুমতি নিতে হবে। অনুমতি নিতে হবে আগে। হাইকোর্ট এটা হলো এখানকার এমসিকিউ, বুঝতে পারছি? তাহলে আজকে এখন পর্যন্ত কয়টা জিনিস হলো? রেফারেন্স, রিভিউ এবং রিভিশন। ক্লিয়ার? ওকে। এখন যেটা পড়বো আমরা, পার্ট 10 রুলস। পার্ট 10 সেকশন 121। খণ্ড 10 দেখছি। আচ্ছা, এখানে হলো আমাদের যে একটা শিডিউল দেওয়া আছে সিপিসিতে, সেখানে অর্ডারের অধীনে কি আছে? রুল আছে। এখানে মূলত বলছে যে ওই রুলের আসলে আইনগত মানে ইয়াটা কি, ভিত্তিটা কি? ভিত্তিটা কি, বা তার কতটুকু গুরুত্ব, কতটুকু গুরুত্ব আছে। অনেক সময় মনে হতে পারে না যে সেকশন আর যেহেতু অর্ডার, তার মানে মনে হতে পারে যে আপনার সেকশনের গুরুত্ব বেশি আর অর্ডারের অধীনে রুলের গুরুত্ব কম। এটা মনে হতে পারে কিনা, মানে যেহেতু দুইটা পার্ট, কিন্তু এটা 121 দ্বারা স্পষ্ট করে বলে দিয়েছে যে এই অর্ডারের যে রুল, ওই রুলের একই সেকশনের যে মানে ইফেক্ট, গুরুত্ব, ওই একই গুরুত্ব কার আপনার অর্ডারের। বুঝতে পারছি? একটু 121 দ্বারা এটা পড়েন, নেন আপনারা জানেন। সংস্কৃতি বিধিবদ্ধ হয়েছে। এখানে ইংরেজি শব্দটা ওই কি বাংলায় অনেক সময় আপনাকে সঠিক আহ, অনুবাদটা হয় না। হয় না। এখানে দ্য রুলস ইন দ্য ফার্স্ট শিডিউল শ্যাল হ্যাভ ইফেক্ট অ্যাজ ইফ ইনঅ্যাক্টেড ইন দ্য বডি অফ দি স্কুল। মানে সোজা কথা, তার বডির মধ্যে কি আছে? সেকশন। তাহলে ওইখানকার মানে সেকশনের যে ইফেক্ট বা আইনগত গুরুত্ব, সেম জিনিসটা থাকবে আপনার রুলসের। এখন আসি আমরা যে সুপ্রিম কোর্টের ক্ষমতা, পাওয়ার অফ সুপ্রিম কোর্ট টু মেক রুলস। সুপ্রিম কোর্ট কি করতে পারবে? এই বিধি প্রণয়ন করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট চাইলে আমাদের যে এই শিডিউলে যে অর্ডারের অধীনে রুল আছে, এই রুলটা পরিবর্তন করতে পারে, সংযোজন করতে পারে বা বাতিল করতে পারে। ক্লিয়ার? এইটা করতে গিয়ে সুপ্রিম কোর্ট কি করবে? 123 দ্বারা বলা আছে একটা কমিটি থাকবে, দ্য কনস্টিটিউশন অফ রুল কমিটি। ওটা ওই সুপ্রিম কোর্টে করে দিবে। সুপ্রিম কোর্টের একটা কমিটি থাকবে, যেটার নাম হচ্ছে কি রুল কমিটি। এখন এই রুল কমিটি কে কে থাকবে, এটা একটু সাবসেকশন 2 তে আপনারা পড়েন। কি যাবেন দেরি করলেন কেন? তিনি শিবির তো সকালবেলা রওনা করলে তো।
তিনজন জাজ থাকবে সুপ্রিম কোর্টে, যারা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ হিসাবে 3 বছর থাকবে। আর হচ্ছে 2জন অ্যাডভোকেট থাকবে ডিস্ট্রিক্ট কোর্টের, হাইকোর্ট ডিভিশন সামনে। তাহলে রুল কমিটিতে কে কে থাকবে? সুপ্রিম কোর্টের 3জন তিনজন বিচারক, যার যারা মধ্যে একজন একজন কি ছিল একসময় ডিস্ট্রিক্ট জাজ ছিল, এবং সে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে কত বছর? 3 বছর পর্যন্ত মিনিমাম জেলা জজ ছিলেন। 2 অ্যাডভোকেটস প্র্যাকটিসিং ইন দ্যাট কোর্ট, সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এরকমের আপনার 2জন আইনজীবী। আর এ জাজ অফ সিভিল কোর্ট সাবঅর্ডিনেট টু দা হাইকোর্ট ডিভিশন, মানে কি অধস্তন আদালতের মানে দেওয়ানি আদালতের একজন বিচারক, অধস্তন দেওয়ানি আদালতের একজন বিচারক। ক্লিয়ার? এখন এই যে সিভিল কোর্ট শব্দ বললে তো হ্যাঁ, এখন সিভিল কোর্ট প্রতিনিধি শুধুমাত্র দুইটা না সিভিল কোর্ট তো 5টা, সিভিল কোর্ট 5টাই বুঝাবে। আচ্ছা, এখন এখানে বলা হয়েছে যদি এই এই যে একটা কমিটি হলো কয় সদস্য বিশিষ্ট? এখানে কিনা দিবা কালেক্ট করে অধস্তন বলতে মানে কোন কি বলতেছে? যে অপারেটেড বাই হাইকোর্ট বিভাগের সাবঅর্ডিনেট কোর্ট, হাইকোর্ট বিভাগের সাবঅর্ডিনেট কোর্ট। এটা আপনার ট্রাইব্যুনাল আছে, এরপরে সিভিল কোর্ট আছে, জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, না মহানগর তো দায়রা আদালত, এখানে তো বলে দিচ্ছে জাজ অফ সিভিল কোর্ট। আচ্ছা, এখানকার 6 জনের মধ্যে কে প্রেসিডেন্ট হবে বা এই কমিটির যে সভাপতি হবে এটা কে নমিনেট করে দিবে? এটা নমিনেট করে দিবে চিফ জাস্টিস। যদি উনি নিজেকে এই কমিটির সদস্য অন্তর্ভুক্ত করেন, মানে ওই 3 জনের মধ্যে যদি সে নিজেও থাকেন, তাহলে উনি নিজেই এটার প্রেসিডেন্ট হবেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, হ্যাঁ তাহলে তাহলে উনি যদি থাকে হ্যাঁ, তাহলে ওনাকে সহ 7 জন হবে নাকি না না উনি সহই সহি, তাহলে আর ওই আলাদা করে আপনার আরেকজনকে প্রেসিডেন্ট বানানোর দরকার নেই, কারণ উনি নিজে এখানকার ইয়ে হবে, পদাধিকার বলে উনি প্রেসিডেন্ট হবে। এ পর্যন্ত বুঝছি? আচ্ছা, এরপরে আসেন 123-এর আপনার হলো সাবসেকশন 5, there shall be a secretary to such committee who shall be appointed by the chief justice and shall receive such remuneration as may be provided in this behalf by the government. তাহলে এই যে রুল কমিটি যতদিন ফাংশন করবে ওই ফাংশনের সময়কাল পর্যন্ত একজন সেক্রেটারি নিয়োগ দিবে এই কমিটির, যিনি এই সরকার নির্ধারিত পন্থায় উনি আপনার একটা পারিশ্রমিক পাবেন। তাহলে আমাদের মূল এখানে পারিশ্রমিকের বিষয়টা না, না এটা এগুলো হচ্ছে কি আপনার সুপ্রিম কোর্টের বিষয়গুলো সাধারণত এটার সাচিপিক কাজগুলো করে থাকেন রেজিস্ট্রার জেনারেল। কথা বুঝতে পারছেন? মানে যদিও এখানে বলা নাই, কিন্তু যে কোনো কিছুর একটা আপনার একটা সিস্টেম আছে। যেমন ধরেন আপনি ক্যাবিনেট ডিভিশন যখন কিছু করে ওইটা সাচিবিক দায়িত্ব পালন করে কে? ক্যাবিনেট সেক্রেটারি, মন্ত্রিপরিষদ সচিব। এগুলো হলো আপনার মানে কাস্টম, যে কাস্টম গুলো একসময় আইনে পরিণত হয়ে যায়। হ্যাঁ, সাধারণত এটা রেজিস্ট্রার জেনারেলি এইসব কমিটির আপনার এই সাচিবিক দায়িত্বগুলো পালন করে থাকবেন। এরপরে আসি আমরা কমিটি কি করবে। কমিটি সুপ্রিম কোর্টের নিকট রিপোর্ট প্রদান করবেন, কারণ উনি কিন্তু এখন আলাদা। সুপ্রিম কোর্ট বলতে কি, সুপ্রিম কোর্টের সকল বিচারকদের নিয়ে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের নিকট কমিটি কি করবেন, এই রুলটা তাদের রিপোর্টটা সাবমিট করবেন। তারপরে সুপ্রিম কোর্ট এটাকে চেক করবে যে এজ এ হোল এই রিপোর্টটা ওনারা অ্যাকসেপ্ট করবে কি করবে না। বুঝতে পারছি? আচ্ছা, সুপ্রিম কোর্ট যদি করেও তারপরও এটা সাবজেক্ট টু দ্য অ্যাপ্রুভাল অফ দ্য প্রেসিডেন্ট, মানে আনুষ্ঠানিকতা একটা বিষয় আছে। দেখেন আমাদের আইন প্রণয়নের ক্ষেত্রে আমরা কি দেখি, এই যে অধ্যাদেশগুলো হচ্ছে, যদিও নাম হচ্ছে অধ্যাদেশটা কে প্রণয়ন জারি করে, কে বলেন তো? অধ্যাদেশ কে জারি করে বলেন? অর্ডিন্যান্স কে জারি করে? সংসদ জারি করে। এই অনলাইন গ্রুপ প্রেসিডেন্ট। অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার নামই তো অধ্যাদেশগুলো জারি হয়। কিন্তু আসলে কি ওনার এখানে কোনো ভূমিকা আছে? ভূমিকাটা কে পালন করে? কে পালন করে?
হ্যাঁ, সকল না, ক্যাবিনেট ডিভিশন। মানে এখন উপদেষ্টা পরিষদ একটা আইন ড্রাফট হয়, উপদেষ্টা দেখেন না যে বিভিন্ন অধ্যাদেশ, এই যে আমাদের সিপিসি অ্যামেন্ডমেন্ট হচ্ছে, প্রথমে কোথায় পাস হয়? এখন ক্যাবিনেটে পাস হয়। আর যখন সংসদ ছিল, ক্যাবিনেটে পাস হওয়ার পরে তারপর কোথায় যেত? সংসদে যেত, সংসদ পাস করতো, এরপরে রাষ্ট্রপতির কাছে যেত। আর এখন যেহেতু মানে সংসদ নাই, অর্ডিন্যান্স, ক্যাবিনেট পাস করে তারপর কাজ কাছে পাঠায়, রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে পাঠায়। রাষ্ট্রপতির স্বাক্ষরে এটা গেজেট হয়। বিষয়টা এরকমই যে আপনি রুলটা প্রণয়ন করে দিবে কে? সুপ্রিম কোর্ট। এইখানকার যেটা বিধিটা প্রণয়ন করে দেবে সুপ্রিম কোর্ট, কিন্তু কার স্বাক্ষরে পাস হবে? রাষ্ট্রপতির স্বাক্ষরে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে 124 আর 125 পড়েন, আর 127, সরি 125, 124, 126 আর 127। ফাইনালি এটা কখন কার্যকর হবে? যখন গেজেট, যে কোনো একটা আইন আপনার কার্যকর হতে গেলে কি লেখে? গেজেট পাবলিশ হইতে হবে, ঠিক না? গেজেট পাবলিশ হওয়ার পরে এটা আপনার কার্যকর হবে। তাহলে 124, 126 আর 127। তার কমিটিতে তো প্রধান বিচারপতি থাকবে, এরপরে যদি ওরা সাবমিট করে ওদের কি আবার আমি কি এটা বলছি কমিটিতে প্রধান বিচারপতি থাকবে? সভাপতি দিতে হবে? যিনি হবে, এখানে প্রধান বিচারপতি নাও থাকতে পারে। যদি থাকে এখানে তো বলছি কি কমিটি কার কাছে রিপোর্ট করবে? সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট করবে। তারপর সুপ্রিম কোর্টের মনোনীত নাও হতে পারে, কোনো হিয়ারিং হবে হ্যাঁ, না হলে তখন আবার তারা ইয়ে করবে, সংশোধন করবে। এদের বলতে যে proposal to annul, alter, add to the rules in the first schedule or to make new rules of আলটিমেটলি কমিটি এটা করে দিছে, any rules of- কমিটির সিদ্ধান্তই কি চূড়ান্ত? না। না তাহলে বলা হলো কেন সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট করবে? মানে কি সুপ্রিম কোর্ট এটাকে চেক করবে, ওখানে চাইলে তারা কমিটির সিদ্ধান্তের বাইরেও। সিম্পলি আপনি দেখেন আমাদের আইন প্রণয়নের প্রক্রিয়াটা দেখেন। সংসদে আইনের উপরে কি হয়, আলোচনা হয় না? সংসদের কাজই হলো আইন প্রণয়ন করা, লেজিসলেটিভ। সংসদটা কি কাজ কি? আইন প্রণেতা, তাদের কাজ হলো আইন প্রণয়ন করা। আমরা সেই কাজটাকে ওই সেখান থেকে বের করে আমরা দেখি যে তাদের কাজ হলো এলাকায় উন্নয়ন করা, রাস্তাঘাট করা। এলাকায় উন্নয়ন রাস্তাঘাট করা সংসদের কাজ না, এটা হলো স্থানীয় সরকারের কাজ। আমরা পুলিশ ছাড়া একদিন পারবেন না, এটা কার কাজ? স্থানীয় সরকারের কাজ। আপনি সংবিধানে দেখেন যে স্থানীয় সরকার ব্যবস্থাকে কি করতে হবে, এখানে তাকে শক্তিশালী করতে হবে, সাংবিধানিক পোস্ট স্থানীয় সরকার ব্যবস্থা। আর ওইখানে না যে আমরা সমস্ত স্থানীয় সরকারকে দুর্বল করে এই কাজগুলোকে আমরা করে দিচ্ছি যে এটা মনে হয় সংসদ সদস্যদের কাজ। এই প্রতিশ্রুতি দেওয়া, এই রাস্তা করবো, এই ঘাট করবো, এই পলিসি প্রণয়ন হলো কার কাজ? সংসদের কাজ। বাস্তবায়ন কার কাজ? ইমপ্লিমেন্ট স্থানীয় সরকার, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার, এদের কাজ হলো এগুলো করা। আর সংসদের কাজ কি? মূল কাজ হলো আইন প্রণয়ন করা। এদেরকে দুর্বল করে দিচ্ছে। এটা দুর্বল করে দিচ্ছে তো। একদিন বিশাল সকল বুঝছেন? আপনি স্থানীয় সরকার যদি আপনি ইয়ে করেন, তাহলে দেখবেন যে এমপি হওয়ার জন্য কেউ ইয়ে করবে না, ওইদিকে ঘোরাবে। তখন ওদিকে দৌড়াবে। কারণ রুটটা কোথায়? রুটটা হলো স্থানীয় সরকার, স্থানীয় সরকারের কাছে। আপনি সংবিধানে দেখবেন স্থানীয় সরকারকে ট্যাক্স ট্রান্সফার ক্ষমতা দেওয়া হয়েছে। আপনি দেখেন না যে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন যে বাসা বাড়িতে ইয়া দেয়, যে ট্যাক্স দেয়, এটাকে হ্যাঁ সে তার নিজের মানে ইনকাম ইয়ে করবে। এগুলো শুধু স্যার সিটি কর্পোরেশন ইউজ হয়, কিন্তু ইউনিয়ন পরিষদ use হয় না। ইউনিয়ন পরিষদ ইউজ হয় না কেন? যে মানে আপনি তাও দেখবেন মানে বাড়ি কই, থাকেন কই? হেমায়তপুর। আপনি সাভার পৌরসভায় দেখবেন, বা এই হিমায়তপুর বলেন, সাভার ইউনিয়ন পরিষদ গুলো দেখবেন যে ওইখানে অন্যান্য ইউনিয়ন পরিষদের থেকে যারা মানে শহরের কাছাকাছি ইউনিয়ন পরিষদ, এইসব জায়গায় আপনি দেখবেন বিশেষ করে রিক্সা চালাতে গেলে কি লাগবে? ইউনিয়ন পরিষদ থেকে কি লাগবে? এগুলো ইউজ হচ্ছে ঢাকাতে, কিন্তু ইউজ হচ্ছে, কিন্তু গ্রামে যাবেন না। কারণ ওর তো যদি আপনি দেখেন যে না তোমার একটা রিক্সা লাইসেন্স নিতে গেলে 500 টাকা দেওয়া লাগবে, পরের বার আর ভোট দিবে না, মানুষ ওই লেভেলে অভ্যস্ত না। এই জন্য ওইসব জায়গায় ওই ইনকাম গুলো ইউনিয়ন পরিষদ কি করে? ছাড় দেয়, ছাড় দেয়। বা ওর এটার জন্য অতটা প্রয়োজনও নাই, নাগরিক সেবা দেওয়ার অতটা প্রয়োজনও নাই, কিন্তু হ্যাঁ নিতে পারে। এই জন্য আপনি দেখবেন এখন অন্য অন্য জায়গায় ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স দেয়, ব্যবসায়িক ট্রেড লাইসেন্স দেয় না, কে দেয়? ইউনিয়ন পরিষদ দেয়। এটা কি তার? এটা তার হলো আয়ের একটা উৎস। আপনি সিটি কর্পোরেশনে ব্যবসা করবেন,
ট্রেড লাইসেন্স কে দিচ্ছে? সিটি কর্পোরেশন। কেন? স্থানীয় সরকার। ইউনিয়ন পরিষদ কে দিবে? ইউনিয়ন পরিষদ দিবে। আপনি যান এখন যে কোনো ইউনিয়নে যান, ট্রেড লাইসেন্স লাগবে। ও বিনা টাকায় করুক বা টাকায় করুক, স্যার এটা তার কি একটা অন্য লেক্সিবি আছে না আয়- এর লাগে আয়ের উৎস। থেকে তারা অনুমতি দাবি দিতে না। বুঝছেন এবার নাকি বুঝেন নাই? তাহলে কোথায় কোত্থেকে এই কথাগুলো বললাম? কথাগুলো বললাম আমরা ওই যে মানে ওই রুল প্রণয়ন। হ্যাঁ, এখন এখন সরকারে এখন ওই যে কথাটা বললাম, সংসদে ক্যাবিনেট একটা আইন পাশ করে দিলেও সংসদে ওই আইনের উপরে কি হয়? আলোচনা হয়, ভেটো হয়, যে না আমি এটা মানি এটা মানি না, এরকমের হয় না সংসদে। কারা না, ওইখানেও গিয়া এই আইনের উপরে সংশোধনী আসতে পারে যদি পিওর গণতান্ত্রিক চর্চা হয়। যদি পিওর হয়, যদি পিওর গণতান্ত্রিক চর্চা হয়, ক্যাবিনেট আইন পাস করছে, দেখবেন যে ওইখান থেকে দুই একটা সেকশন বাদ যাইতে পারে, শব্দগত পরিবর্তন আসতে পারে। কোথায়? সংসদের আলোচনা। বুঝতে পারছেন? কিন্তু বর্তমানে তো মানে বর্তমান এই চর্চা তো নাই, নাই, যেটা অতীতে কোনো সময় বাংলাদেশে ছিল না। ছিল না। কারণ কি? আবার আছে আমাদের আর্টিকেল 70, যে নিজ দলের বিপক্ষে কি দেওয়া যাবে না, ভোট দেওয়া যাবে না। আর নিজ দল আইন পাশ করে রেখেছে যে কথার কথা যে চুরির শাস্তি 3 বছর। কারণ আপনি যে যদি সংসদে বলেন 14 বছর লাগবে, তার মানে কি আপনি নিজ দলের বিপক্ষে কথা বলতেছেন? এটা তো মানে আপনাকে মানে ইমপ্লাইডলি নিষেধ করে দিছে যে তুমি আর এর বাইরে কথা বলতে পারবে না। তাহলে কি আপনার ওইখানে গিয়ে আইন চেঞ্জ করতে পারবেন আপনি? আইন পাশ হবে কেমনে? কারণ সংখ্যাগরিষ্ঠ সদস্যের দলই ক্যাবিনেটে আছে, সে একটা আইন নিয়ে গেছে, সংসদে কি ওইটার বিপক্ষে কোনো কথা আসবে? বিরোধী দল হাত তুলবে, তাহলে কি আইন পাশ হবে? আর 7 বছরের জায়গায় 14 বছর পাশ হবে? যদি 70 না থাকতো, যদি 70 না থাকতো, যে মূল কাজ কোথায়? আইন প্রণয়ন। এই আইন প্রণয়নের ক্ষেত্রে তারা আপনি মতামত কি দিতে পারেন, স্বাধীনতা দিতে পারেন, তাহলে দেখবেন যে ঠিকই ওই জায়গায় আপনার স্বাধীনভাবে কাজ হতেও দেওয়া উচিত পারে। আমি মনে করি। এটা তো কোনো আমলই দেয় না। এটা উচিত ছিল, ব্রিটিশ ছিল আর যাই হোক, এখন আসেন 132, exemption of certain women from personal appearance. আর 32 পার্সোনাল এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য। এটা আমাদের রিটেনের জন্য অতটা ইয়া না, এগুলো থেকে আসে না, কিন্তু এমসিকিউ এর জন্য যে কাকে কাকে আদালতে এপিয়ার হওয়া থেকে, হাজির হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো নর্মালি কাদেরকে? যে যেই সব মহিলারা প্রথাগতভাবে প্রথাগতভাবে সে পাবলিকের সামনে আসে না, তাকে তাহলে আদালতে চাইতে বাধ্য করা যাবে না। বুঝতে পারছি? আচ্ছা, তবে সাবসেকশন 2 তে নাথিং হিয়ারিং কন্টেন্ট শ্যাল বি ডিমড টু এক্সেম্পট such women from arrest in execution of civil process in any case in which the arrest of women is not prohibited by this code. এক্সিকিউশনের ক্ষেত্রে যদি নিষেধ না থাকে, তাহলে এই ক্ষেত্রে তাকে এক্সেম্পশন দেওয়া হবে না। সাবসেকশন 1, সাধারণ মহিলা না, জি বলেন। সাবসেকশন 1 এ আসলে কোন জাতীয় মহিলাদেরকে রেফার করতেছে? মানে এমনি একটা এক্সাম্পল সব। এক্সাম্পল বলতে এখানে পর্দানশীল লেডি, পর্দানশীল মহিলা যাদেরকে আমরা বলি, এদের কি? কারণ এই আইনটা যখন প্রণয়ন করা হয়েছে, আচ্ছা আপনার বাড়ি কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে, তাহলে তো আপনার এলাকায় তো, হ্যাঁ না সব এলাকায় আছে। যেমন দেখেন আপনার বয়স কত, মানে এমনি আমাদের আলোচনার সুবিধার্থে আমরা 50। ইয়ে করতেছি, 50 বছর বয়স, আমার থেকে তাহলে একটু বেশি আছে না। এটা কেন বলছি? যে আমরাই আমাদের ছোটবেলায় দেখছি বা এখনো এখনো যে ধরো মানে পর্দা না করলো, পর্দা বলতে আমরা যেটা বুঝি বাইরে গেলে বোরকা পরা ইত্যাদি ইত্যাদি, ওইটা না করলেও যখন রাস্তা দিয়ে কোনো মানে বেগানা পুরুষ বলি আমরা, পর পুরুষ, পর পুরুষ হেঁটে যায়, আমার এক মা চাচি রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, তখন আমরা ছোটবেলায় দেখছি বা এখনো দেখছি মা চাচিরা, যদি এখনকার আমরা বোন বা ওই লেভেলের লোকরা না, রাস্তা এক পাশে দাঁড়াই থাকে, এক পাশে দাঁড়ায় অন্যদিকে মুখ করে দাঁড়াই থাকে। তাহলে আপনি দেখেন ওই সময়, তাহলে ওই সময়ের পর্দার অবস্থাটা কি ছিল? ওই সময় তো মানে কারো কাছেই যেত না, এবং মহিলারা একেবারে মানে ঘরের বাইরেই সাধারণত তারা যেত না।
ঘোমটাটা দিয়ে রাস্তার পাশে এখনো যায়, এখন এখনো যায়। তাহলে এই মহিলাদেরকে সম্মান করে ব্রিটিশরা দিতে পারছে, আমরা দিতে পারি না এখন। ওরা আইন করছে, ওরা কিন্তু বলে দিয়েছে বিষয় গরুর গানগুলা কাপড় দিয়ে বাজার কাপড় দিয়ে পাশাই রাখতো, যখন ইয়ে যাইতো যে কেউ যাতে না দেখে। নাইরি বা হ্যাঁ, এটাকে কত সম্মান করা হতো। যাই হোক, এই বিষয়টা বুঝতে পেরেছেন? জি। 133, 133 এক্সেম্পশন অফ আদার পার্সন, এটা একটু নিজেরা পড়বেন। সরকার তার সামাজিক মর্যাদা জ্ঞান ও প্রার্থনাগুলির বিজ্ঞানী যদি আদালত সম্পূর্ণ গেজেট দিয়ে বলবে। সরকার যদি মনে করে এই এই পদমর্যাদা পর্যন্ত সে আদালতে আসা থেকে কি দিবে, এক্সেম্পশন দিবে, তাহলে এটা আদালত মানে সরকার করতে পারে। এই হলো মূল কথা এখানকার। আপনাদেরকে আপডেট কিন্তু হয়তো একটা গেজেট দিয়ে দেবে যে আপনারা কাদেরকে? সরকারি কর্মকর্তা। আমরা তো বেসিক্যালি সরকারি কর্মকর্তা না, আমরা নিজেরাই তো বিচারক, আমরা তো বিচারের অংশ। এখানে মূলত নির্বাহী ইয়াকে মিন করেছে। আর আমাদের জন্য যেটা আপনি দেখবেন যে সাক্ষ্য আইনের কত ধারা, 121, 121 ধারা কি আছে, জাজ বা ম্যাজিস্ট্রেটকে আপনি সাক্ষ্য অন্য আদালতে যখন তলব দিবেন, তখন আমাদের উচ্চ আদালত, আমাদের আমি যার সাবঅর্ডিনেট, তার অনুমতি ছাড়া আমাকে ডাকা যাবে না, আমাকে আমি সাক্ষ্য দিতে পারবো না। ঠিক আছে? এটা মূলত মানে এটা জানা হয়ে যাবে এক্সিকিউটিভ বডিকে মিন করা হয়েছে, বিশেষ করে আপনার সরকারের সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, পুলিশের কোনো কর্মকর্তা, এদেরকে এখানে মিন করা হয়েছে। আচ্ছা, এরপর 135, আমাদের বিষয়ে কোনো আদেশ করতে গেলে সুপ্রিম কোর্টের অনুমোদন লাগে। আপনার অনুমোদন লাগবে, ইন কনসালটেশন দা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ এর সাথে অনুমোদন দিয়ে এটি করতে হবে। 135 একটু শেষ করে নিই, পরে আপনার আউট অফ দ্য কোশ্চেন, অনলাইনের না। এরকমই স্যার হুম। সংশ্লিষ্ট বিচারকের সামনে অপরাধ ঘটলে হবে, এটা তো আমাদের ওইখানেই আছে, সামনে, সামনে যখন ঘটে নাকি, না না, সাক্ষ্য আইনের 121। আচ্ছা, 135 দ্বারা এক্সাম্পশন ফ্রম অ্যারেস্ট আন্ডার সিভিল প্রসেস, এখানে বলা হয়েছে বিচারকদের কথা। নো জাজ, ম্যাজিস্ট্রেট or other judicial officer shall be liable to arrest under civil process while going to returning from court আর প্রিজাইডিং। কয়টা ক্ষেত্র? 3টা ক্ষেত্র। মানে আপনি আপনি সোজা কথা, বাসা থেকে বের হইয়া কোর্টে যাচ্ছেন, কোর্ট থেকে ফেরত না আসা পর্যন্ত মানে পথে থাকা অবস্থা আপনাকে কি করা যাবে না, সিভিল প্রসেসে গ্রেফতার করা যাবে না। 135 আসেন আর হলো বিরুদ্ধ আসেন। হ্যাঁ, 135 এ exemption of members of legislative bodies from arrest and detention under civil process, এগুলো সব আমাদের এমসিকিউ এর জন্য। এটা একটু পড়েন, 135 এ। নিম্নলিখিত ক্ষেত্রে কোন ব্যক্তিকে দেওয়ানি পরোয়ানা দিয়ে গ্রেফতার করা বা তার ভয়ে আটক করা বিষয়গুলো ঠিক আছে? পার্লামেন্ট চলার সময় মিটিং করার আবার যারা স্ট্যান্ডিং কমিটি, বিভিন্ন কমিটি থাকে না, সংসদীয় স্থায়ী কমিটি থাকে, বিভিন্ন কমিটি থাকে নাকি, ওই কমিটির যারা সদস্য, ওই কমিটির মিটিং চলাকালীন 14 দিন পূর্বে, দুদিন পরে 14 দিন পরে কি করা যাবে না, অ্যারেস্ট করা যাবে না। এর কি শব্দ আসে কার? বাইরে আছে নিশ্চয়ই, রিক্সে আহ, আছে। আপনি একটা বললেন 135A, 135A তো কোন, এটা কি সিভিল প্রসিজার, কোড অফ সিভিল প্রসিজার 1908 এর আন্ডারে না আন্ডারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই ওয়ান এটা তো থার্টি ফাইভ এ। অনলাইনে দেখছি না যে। এটা না থাকলে আপনি কিসে পড়তেছেন? আমি এমনি গিয়ে অনলাইনে গিয়ে যেটা যে আমার মনে হয় কি আপনি কি বিডি লসে আছেন না আপনার ইসে আছেন, কি বলে, ব্যাংকে 135 আপনি কি বিডি লসে আছেন না কোনো অ্যাপ থেকে নিছেন?
যাওয়া, অনুষ্ঠানে থাকা, আসা। এরপরে আমরা পড়বো সেকশন 137। Language of language. The language means of যিনি করছেন, এই যে দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, যে আমি তো অনলাইনে দেখতেছি, দেখা যায়। জনাব রাজশাহী, জি, পেয়েছি, আমি পেয়েছি, থ্যাংক ইউ। On the commencement of this, the language of any course or এখানে একটা জিনিস আমি বলে রাখি, আপনার এই যে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে আপনারা সিপিসি পড়বেন, সিআরপিসি পড়বেন, বিভিন্ন জায়গায় দেখবেন যে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্ট, আদালতের ভাষা। আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এবার মানে বলেও দিয়েছি একবার ব্যাখ্যা করে, যে এখানে বলা হবে যে রায় প্রদান করা হবে আদালতের ভাষা। কেন বলা হয় না রায় প্রদান করা হবে বাংলা ভাষা? প্রশ্ন আসতে পারে না যে আদালতের ভাষা তো বাংলা ভাষা, তাহলে না পেছে তো বলতেই পারতো যে রায় প্রদান করা হবে বাংলা ভাষা। এটা কেন? দেখেন, আবার এক প্রশ্ন। দুটো আইন আমাদের প্রসিডিউরাল ল, একটা হচ্ছে 1908 সালে, আর একটা হচ্ছে 1898 সালে। তখন এই যে আইনগুলো প্রণয়ন হয়েছে, এই আইনটা সাবকন্টিনেন্টের জন্য। তখন ইন্ডিয়া, আমাদের বাংলাদেশ আর পাকিস্তান দেখেছিল একই সাথে ছিল। এই কারণে আপনি দেখবেন যে ইন্ডিয়ার তো এখন অনেকগুলো প্রদেশ, আবার পাকিস্তান, বাংলাদেশ, তাহলে সবগুলো প্রদেশে আদালতের ভাষা কি এক? এই জন্য বাংলায় বলে না, বলছে কি আদালতের ভাষা। তোমার যে ভাষা, তোমার কোর্টের যে ভাষা, তুমি সেই ভাষা দিবে। তোমার যদি মারাঠি হয়, তুমি মারাঠি, গুজরাটি হলে গুজরাটি। বুঝতে পারছি? এটা ক্লিয়ার করে দিলাম। এটা আপনারা বিশেষ করে সিআরপিসিতে দেখবেন, দেখবেন চার্জ গঠনের ভাষা, রায় প্রদানের ভাষা, সাক্ষ্য গ্রহণের সময় সাক্ষ্য লিপিবদ্ধ করার ভাষা। আদালতের ভাষা আপনাকে দিতে হবে, এটা থাকতে পারে যে আদালতের ভাষা বাংলা ভাষা, আপনাকে দিতে হবে আদালতের ভাষা বাংলা ভাষায়। যেখানে ইংলিশ সেখানে ইংলিশই, আঞ্চলিক ভাষা, যেখানে থাকবে ইংলিশ, আইদার ইন ইংলিশ দেখবেন অর ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোর্ট। প্রাদেশিক ভাষা, আঞ্চলিক ভাষা। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ, এই টেকনিক্যালি কেন আদালতের ভাষা, শব্দটা আদালতের ভাষা কেন? ওকে, এরপরে আসেন 142 ধারা, অর্ডারস এন্ড নোটিসেস টু বি ইন রাইটিং। এটা আর ইয়া করা তেমন কিছু নাই। আচ্ছা, 143 পোস্টেজ। Postage where chargeable on a notice, summons or letter issued under this code and forwarded by post. এই যে সমন দিতে হবে, নোটিশ দিতে হবে, তাহলে and the fee for registering the same shall be paid within the time to be fixed before the communication is made. এটা নির্ধারিত সময়ে আপনাকে এই ফিটা আদালতে দিতে হবে, provided that the government may remit such postage or fee or both and may prescribe a scale of court fees to be levied in lieu thereof. আদালত চাইলে যে এই পোস্টাল যে চার্জ, এটার পরিবর্তে কোর্ট ফি নির্ধারণ করে দিতে পারে, তাহলে আপনাকে আর নতুন করে কি দিতে হবে না, টাকা দিতে হবে। পোস্টেজ ফি এটা আপনাকে
টাকার পরিবর্তে স্ট্যাম্প দিবে। আচ্ছা, এরপরে আসেন 144, এটা মনে হয় আবার খুব বেশি আলোচনা করার দরকার নাই। কি অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন মানে কি? যদি মামলা চলমান অবস্থায় চলমান অবস্থায় কোনো পক্ষ যদি মামলার সাবজেক্ট ম্যাটারে কোনো পরিবর্তন আনে, বুঝা গেছে? সাবজেক্ট ম্যাটারের পরিবর্তন আনে। এখন ধরে নেন আপনি একটা জমিতে জোরপূর্বক দখলে আছে, তারপর আপনি বাদীকে বেদখল করছেন, জমিটা কার? বাদী। এখন বেদখল করে ওইখানে আপনি একটা মানে একটা স্থাপনা করছেন। তাহলে স্থাপনা করলে আপনি এই মামলায় বাদী ডিগ্রি পেলেন, তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে এইটা ভেঙে দিয়ে যে পর্যায়ে ছিল যতদূর সম্ভব সেই পর্যায়ে আপনাকে এটা বুঝিয়ে দিতে হবে। অপরপক্ষে যেই করবে, মামলায় যেই করবে, এবং যদি রায়টা তার বিপক্ষে যায়, তার পক্ষে গেলে তো তার সমস্যা নেই। যদি তার নিজ দায়িত্বে ওই পূর্বের অবস্থায় যে ফিরিয়ে আনা, এটি হলো কি? রেস্টিটিউশন। এই রেস্টিটিউশনটার মর্যাদাটা কি মনে আছে? 144 ধারা আদেশের মর্যাদা কি? কথা বলেন, ভুলে গেছি? ডিগ্রি। এটা ডিগ্রি পড়ানোর সময় বলছি। 144 দ্বারা। এটাই তো 144 ধারা ডিগ্রি সময় পড়ছি। হ্যাঁ, এটা কি? এটা ডিগ্রি। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব 148, এনলার্জমেন্ট অফ টাইম। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে এই আইনে বিভিন্ন দরখাস্ত দায়ের করার জন্য বা বিভিন্ন প্রসিডিং এর জন্য যে নির্ধারিত সময় আছে, আদালত চাইলে ওই সময়টাকে বৃদ্ধি করতে। বুঝতে পারছি? যেমন দেখেন, জবাব দাখিলের জন্য একটা সময় দেওয়া আছে না? হ্যাঁ, আবার আরো 30 দিন। কয়দিন টোটাল? 7 দিন। এরপরেও যদি আপনি চান, এইটা পাবে এই যে 148 এনলার্জমেন্ট অফ টাইম। কারণ দেখা যায়। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, এরপরে 149, একটু পরে নিচে ডিফিসিয়েন্সিটা এটা পরবর্তীতে নাহলে আমরা তো জানি নরমালি কি কোর্ট কবলে কি হয়ে যাবে, মামলা কি হয়ে যায়, খারিজ হয়ে যাবে। হ্যাঁ, একটা পর্যায়ে ধরা পড়ছে আপনার আমরা বছর চালানোর পরে ডিফিসিয়েন্সিটা দেওয়ার সুযোগ আছে। এরপরে আসে 151 ধারা। 151 ধারা তো আপনি কমন একটা বিষয়, আদালতের অন্তর্নিহিতকারী অন্তর্নিহিত ক্ষমতা। এটাকে বলা হয় কি আপনার ন্যায় বিচারটাকে নিশ্চিত করার জন্য, যাতে ন্যায় বিচারটা নিশ্চিত করা হতো না, বিঘ্নিত না হয়। তাহলে এই 151 ধারা কখন দিতে হবে? যখন কোনো আইন কাভার করে না। আর্থিক সংসদের দরখাস্ত কি 151 ধারা দিব? দরখাস্ত না। তারপরে আপনার ধরেন এই যে একটু বললাম যে মামলা চলাকালীন অবস্থায় একটা পক্ষ একটা স্থাপনা করছে, মানে স্থাপনা ভাঙতে হবে, দরখাস্ত কত ধারা? 144 ধারা। তার মানে যেখানে আইনের স্পষ্ট বিধান আছে সেইখানে আমার 151 ব্যবহার হবে। 151 ব্যবহারটা কখন? যখন কোনো আইন আপনি একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন, আইন নাই, তখন আদালত দেখতেছে যে আসলে এইটা করা না করলে এই ব্যক্তিটা কি হচ্ছে, অপূরণীয় ক্ষতি হচ্ছে, তার প্রতি অন্যায় হচ্ছে, কিন্তু আমি যে তাকে এই সুযোগটা দিব, এই সুযোগটা দেওয়ার মতো কোনো অস্ত্র আমার হাতে নাই, তখন আমি কোন অস্ত্র নেব? 151।
স্যার বাদী ওই রেমেডি চায় নাই, কিন্তু আপনি বলছেন এটা দিলে তার উঠতে হবে, এরকম তো। না, ওই রকমের না, এটা চাইতে হবে। এটা এটা সুমোটাও তো। সুমোটো কেন দিবি? এটাই আইন। বুঝতে পারছেন? তাহলে স্যার 100 টাকা করলে বাদী পক্ষ দিতে হবে। কোনো একটা পক্ষ চাইবে, চাইতে হবে। একটা পক্ষ চাইবে, আদালতে না চাইলে আপনি ইচ্ছে করতে না না পারেন। না না। এটা তো আবারও দেখেন, আপনি যখন আরজিতে আসতে যখন আরজি করে, ওইখানে কিন্তু ইমপ্লয়েড লেবার চাওয়া হয় যে আইন ও ইকুইটি বলে আর যা যা পাইতে পারে। আর জানা যাবে তার মানে কি আপনি তো চাচ্ছেন? ওখানে তো বলাই আছে। তাহলে 151 ক্লিয়ার? ক্লিয়ার। মানে আবারও বলছি, আপনার কাছে মনে হতে পারে যে এটা ন্যায়সঙ্গত, কিন্তু এটা একটা আইনের সাথে সাংঘর্ষিক, তাহলে 151 দ্বারা প্রয়োগ করা যাবে না। ক্লিয়ার? ওইখানে পার্থক্য আছে, ফৌজদারি ফার্স্ট ইনস্টলের ক্ষমতাটা শুধুমাত্র হাইকোর্ট দিতে পারে। আর এইটা যে কোনো সিভিল কোর্ট, সিভিল কোর্ট ইনহেরেন্ট পাওয়ার সরি, এখানে তো মেনলি আদালতের পাওয়ার যাতে কাটল না হয় সেটাই তো মিন করা হয়েছে, ঠিক কিনা? পরে একটু বলেন। মানে আদালতের যে পাওয়ার, ইনহেরেন্ট যে পাওয়ার, ডিসক্রিশনারি পাওয়ার আছে, হ্যাঁ এটা যাতে কাটল না হয় ওইটাই তো মিন করা হয়েছে। হ্যাঁ, 150 এটা হয়ে গেল কেন? এটা কেটে গেছে স্যার, ওই যে চাপ করছে আর। এখানেও না লাউড দিয়ে গেছে। শুনতে পাচ্ছেন? এখন শুনতে বলেন। আপনি এমনি শুনতে পাচ্ছেন আমার কথা? কথা শুনতে পাচ্ছেন? বলেন তো আবার। আমি বলছি আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি বলতেছি যে 151-এ যেটা বলতেছে সেটা হচ্ছে যে আদালতে যে ইনহেরেন্ট একটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, দ্যাট ক্যানট বি কাটলড, এটাই মিন করছে না? এইটাকে মিন করে না, প্রত্যেকটা আদালতেরই আপনার সহজতে একটা ক্ষমতা থাকবে, জি। এইটাকে জাস্ট স্মরণ করে দেওয়া হয়েছে। কার্টেল করবে না এটা বলে নাই, জাস্ট প্রত্যেকটা সিভিল কোর্টের একটা ইন্ডিয়ান পাওয়ার থাকবে টু প্রিভেন্ট দ্য অ্যাবিউজ অফ দ্য প্রসেস, হুম। যাতে ন্যায় বিচার পরাহত না হয়, ওইটা ঠেকানোর জন্য যা যা করার। যেটা যদি এখানে অনেক ডিসিশন আছে, বিভিন্ন উচ্চ আদালতের সিদ্ধান্ত আছে, মূল কথা হচ্ছে এইটা যে এখানকার প্রিন্সিপাল থেকে কয়েকটা আমরা যদি মূল পয়েন্ট নেই। 1 নম্বর হলো, যদি স্ট্যাটিউটরি লয়ে কোনো বিধান না থাকে এবং আদালতের কাছে মনে হয় যে এই জিনিসটা দেয়া প্রয়োজন, তখনই শুধুমাত্র 151 ধারার প্রয়োগ করবে। হুম। যখন একটা আইনে একটা স্পষ্ট বিধান দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনার কাছে মনেও হতে পারে যে না, আইনের বিধানটা ঠিক না, আমার 151 প্রয়োগ করে এটা করা উচিত, এটা করার সুযোগ নাই। শুধু হচ্ছে লেকুনা ফিল আপ করার জন্য, যে প্রসিডিউরাল মিস্টেক বা অন্য একটা জিনিস যেটা আসলে এটা হওয়া উচিত, কিন্তু এটা করবেন কি দিয়া। ধরেন আপনি আরজি সংশোধন করার জন্য আপনাকে অর্ডার 6 রুল 17 এর বিধান আছে, ইনজাংশনের জন্য আপনার অর্ডার 39 আছে, রিসিভারের জন্য 40 আছে, অ্যাটাচমেন্টের জন্য এই যে জিনিসগুলো আছে, এরকম এমন একটা জিনিস চাপছেন যেটা কোনো বিধানে কাভার করছে না অ্যাবসেন্স অফ সেকশন বা রুলে কাভার করছে না, কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেটা আসলে এটা করা যায়, করা উচিত, করা উচিত। তখন আপনি হলো গিয়া এই 151 ধারার প্রয়োগ করবেন। ইনহেরেন্ট এখন পাওয়ার এখন উদাহরণস্বরূপ আমি বলি, আপনি নিশ্চয়ই একটা উদাহরণ হয়তো জানতে চাইতে পারেন যেটা কি হতে পারে। যেমন দেখেন, আপনার আরজি প্রত্যাখ্যান, রিজেকশন অফ প্লেন, এইটার কয়টা কারণ? কয়টা কারণ? অর্ডার 7 রুল 11 কয়টা কারণ? 4টা কারণ। কি কি কারণ? যদি এটা কজ অফ অ্যাকশন না থাকে, তারপরে যে স্ট্যাম্প পর্যাপ্ত স্ট্যাম্প পেপার না থাকে, পর্যাপ্ত স্ট্যাম্প পেপার সাবভিলেশন আন্ডার ভিলেশন করছে এবং আদালত বলার পরেও কারেক্ট করে নাই, কারেক্ট করে আর হলো কি আইন দ্বারা বাড়িত থাকে। আইন দ্বারা কয়টা জিনিস? 4টা জিনিস। এই 4টা জিনিসের বাইরেও অনেক সময় আছে
যেমন আদালত দেখতে পারে যে একটা মামলা, যে এই মামলাটা কজ অফ অ্যাকশন আছে কিন্তু এইটার আসলে তার কোনো প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলছেন? প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এই 4টার মধ্যে তো কভার করতেছে না। তখন আদালত কি করতে পারে? 151 ধারা ক্ষমতা প্রয়োগ করে আর্জি রিজেক্ট করতে পারে। এটা উচ্চ আদালত কর্তৃক এখন স্বীকৃতি। বুঝতে পারছেন? আর্জি রিজেক্ট করতে পারে কত ধারা ক্ষমতা প্রয়োগ করে? 151 ধারা ক্ষমতা প্রয়োগ। ওই বাবার তাকে হাইকোর্ট না না, ওই পাওয়ার দিয়েছে আপনার এই যে 151 ধারা। 151 ধারা এই পাওয়ার তাকে দিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, থ্যাংক ইউ। এরপরে আসেন 152 ধারা, অ্যামেন্ডমেন্ট অফ জাজমেন্ট, ডিক্রিজ অর অর্ডার্স। এরপরে 153 জেনারেল পাওয়ার অফ টু অ্যামেন্ড। এটা কি? এটা কোন প্রসিডিং কে সংশোধন করা, যেটা আপনার 152 তে পড়ে না। যেমন ধরেন আপনার একটা মামলায় আপনি নিষেধাজ্ঞার দরখাস্ত দিয়েছেন। নিষেধাজ্ঞার দরখাস্তে আমরা তফসিল দিই না কোন জমির উপরে আপনি নিষেধাজ্ঞা পাচ্ছেন। ধরে নেন আপনার ভুল আর্জিতেও আপনি ভুল করছেন এবং আর্জি অনুযায়ী আপনি নিষেধাজ্ঞার দরখাস্ত তৈরি করছেন। এই নিষেধাজ্ঞার দরখাস্ত আপনার কি হয়েছে? ভুল হয়েছে, দাগ নম্বর ভুল হয়েছে, দাগ নম্বর বা বুকের নম্বর ভুল হয়েছে। এখন এটা আপনি সংশোধন চাইবেন, মানে কি অনুযায়ী সংশোধন চাইবেন? এটা তো আর্জি না, নিষেধাজ্ঞার দরখাস্ত তো আর আর্জি না। বুঝছেন? এইটা চাইবেন আপনি 100। আবার 152 কিন্তু না, কারণ 152 হচ্ছে কি জাজমেন্ট, অর্ডার আর ডিক্রি। আপনার দরখাস্ত তো জাজমেন্ট না, না আপনি সংশোধন চাচ্ছেন কিসে? দরখাস্ত। ওটা তো জাজমেন্ট না, ওটা তো অর্ডারও না, ওটা ডিক্রিও না। 152 হচ্ছে কোর্ট থেকে যেটা ভুল, কোর্ট যেটা করবে আপনার ইয়ে করছেন এটা দরখাস্ত। 152 হচ্ছে আমি যেটা ভুল। আবার অনেক সময় আদেশের ক্রম থাকে না, আদেশ কি থাকে? ক্রম থাকে কিনা? 1 নম্বর আছে, 2 নম্বর, 3 নম্বর আছে। এখন ধরেন এই পৃষ্ঠায় আপনি আদেশ নম্বর লিখছেন 5, ভুল করে অপর পৃষ্ঠায় 9 নম্বর আদেশ শুরু করছেন। কি লিখছেন? 9 লিখছেন। এখন যদি একটা পক্ষ আপনার কাছে এসে বলে যে আমারে এই 6, 7 এবং 8 নম্বর আদেশ দেন, আদালত খুঁজে দেখলো যে কি এই আদেশটি নাই, তখন তাকে কি করা লাগবে? এই আদেশের ক্রমটা কি করতে হবে? সংশোধন করতে হবে। মানে ব্যক্তি ভুল হচ্ছে 153 আর আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে। আদালতের সিদ্ধান্ত, কিন্তু এই যে আপনি অর্ডার ক্রমটা চেঞ্জ করতেছেন, এটা তো অর্ডার না। না, এটা কি? এটা প্রসিডিং, প্রক্রিয়া। আপনি বুঝতে পারতেছেন? 152 ধারা আমি কোনটা পাচ্ছি? 152 ধারা পাচ্ছি জাজমেন্ট, অর্ডার আর ডিক্রি। ঠিক। এখন ওই যে অর্ডারের ক্রম যেটা 1, 2, 3 এর পর 5 হয়ে গেছে, ওটা তো অর্ডার না। এটা কি? এটা প্রসিডিং। এটা আদালতের একটা সিস্টেম। এই সিস্টেমে কি আপনি ভুল করছেন, তখন এটা কততে করবেন? বুঝতে পারছি? এখানে কিন্তু মারাত্মক দিয়েছে। আবারও বলছি 152 কি? রায় ডিগ্রি আর রায়, ডিক্রি, অর্ডার, ওই অর্ডারের মধ্যকার চেঞ্জ। আর আদার কোনো প্রসিডিউরাল মিস্টেক যদি হয়, যেমন 6 থেকে 9 চলে গেছে, সেটা কততে? যদি আদালতের ক্লারিক্যাল মিস্টেক হয়, আবার বলে ক্লারিক্যাল, বা কোন জায়গার ক্লারিক্যাল? আদালতের কোন জায়গার ক্লারিক্যাল? যদি প্রসিডিউর হয় তাহলে তো প্রসিডিউরাল ক্লারিক্যাল। আর রায়ের মধ্যে ক্লারিক্যাল মিস্টেক যদি হয় অর্ডারের মধ্যে, তখন 152। আপনি ক্লারিক্যাল দিয়ে আছেন, ভুল তো ওইভাবেই হবে। ক্লারিক্যাল অ্যারিথমেটিক্যাল ভুল তো ওইগুলোই হয়। আমি হয়তো লিখছি কারাদণ্ড হবে, না চলে আসছে হবে না। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা সেকশন কি করলাম? শেষ করলাম। এখন অর্ডারে আসি। অর্ডার 1। Order 1, Rule 1. Who may be joined as plaintiff? কাকে চেক করা যাবে কাকে? যদি ওই ব্যক্তিগুলো সেপারেট মামলা করে, তাহলে ওই মামলা যদি
একই কোশ্চেন অফ ফ্যাক্ট অর ল উত্থাপিত হয়, একই ঘটনার প্রশ্ন এবং আইনের প্রশ্ন উত্থাপিত হয়। একেবারে সহজ বিষয় কিন্তু। ধরেন আমার সাথে আপনাদের তিনজনের লেনদেন হয়েছে, একই ট্রানজেকশন, একই দিনে ট্রানজেকশন হয়েছে। আপনার কাছ থেকে 5 লাখ নিয়েছে, আপনার কাছ থেকে 5 লাখ নিয়েছে, আপনার কাছ থেকে 5 লাখ নিয়েছে, মোট 15 লাখ টাকা নিয়েছে এবং প্রত্যেককেই 1 মাসের মধ্যে ফেরত দেওয়ার কথা ছিল। কারো টাকা দেয়নি, টেলার ডিস্ট্রিবিউশন টাকা নিয়েছে। তাহলে আপনি যদি একটা মামলা করেন, ঘটনা এক, তারিখ এক, সময় এক, একই আইনি প্রশ্ন, একই ঘটনার প্রশ্ন উত্থাপিত হবে। 3 জন পৃথক পৃথক মামলা করলে একই প্রশ্ন উত্থাপিত হবে। তাহলে এই ক্ষেত্রে এই 3 জন এক মামলায় কি হতে পারবে? বাদী হতে পারবে। বোঝা গেছে নাকি যায়নি? ওকে, একটা একটু পরেন, তাড়াতাড়ি আগাইতে হবে। অর্ডারটা কোথায় পাবো? এটা অর্ডারটা একটু কাইন্ডলি যদি আমাকে একটু হেল্প করতেন প্লিজ। অর্ডার তা কোথায় পাবো? মানে এখানে তো কোড অফ সিভিল প্রসিজার পেলাম, কিন্তু এই অর্ডারটা কোন জায়গায় পাবো? আমি অনলাইনে গুগলে কোন জায়গায় ইয়ে করবো? আপনি কি বিডি লস থেকে দেখতেছেন? জি জি। বিডি লস থেকে যদি আপনি দেখেন, তাহলে আপনি আবার নতুন করে ইয়ে করেন, এই সিপিসিতে ওপেন করেন। ওপেন করলে ফুল ক্লিকে যাবেন না, ফুল ক্লিকে গেলে আপনি ইয়ে দেখতে পারবেন না। আচ্ছা। আপনি ফুল ক্লিক করে একটা একটা করে পড়তেছেন, তো এই কারণে আপনি শিডিউল পাচ্ছেন না। এবারে যান গিয়ে শুধু সেকশন, যেখানে সেকশনটা আপনি ইয়ে করবেন না, ওই সেকশনের শেষে আপনি দেখবেন যে ফার্স্ট শিডিউল, ও ওইখানে গিয়ে নতুন করে ওপেন করতে হবে। অর্ডার লেখা অনলাইনে দেখতেছি। এক নম্বর তাদের মানে বিধির সাথে 10 নম্বর বিধি পার্থক্য হলো ওখানে সংশোধন করা, আর এখানে হচ্ছে মানে এই 1 নম্বর পার্থক্য বলতে কি, 1 নম্বরে আপনি করছেন, করার পরে দেখা গেল যে যাদের করার দরকার সবাই করতে পারেননি। একটা শুধু 1 আর 3, এখানে তো 1 আর 3 বিভেদের বিষয় তো আছে। 3টে হলো কি বিভেদ, একই বিষয়, একই বিষয়। এখন আমার ক্ষেত্রে ধরেন আপনাদের 3 জনকে টাকা দিয়েছি, আমরা 3 জনে একই সময় আমার কাছ থেকে টাকা নিছে, একটা স্ট্যাম্পে স্বাক্ষর দিই। তিনটা পৃথক স্ট্যাম্প। আমাদের মামলা করি, আপনার তিনটে আলাদা করে, আপনার আলাদা করে, আপনাদের আলাদা করে, এই একই ঘটনা উত্থাপিত হবে, একই ঘটনার প্রশ্ন, একই আইনের প্রশ্ন। সেক্ষেত্রে সকল ব্যক্তি আবার একত্রে কি হবে? বিবাদী হবে। বুঝতে পারতেছেন? বিবাদী হিসেবে চিহ্নিত, কোথাও বাদী হিসেবে, কোথাও বিবাদী হিসেবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন রুল 2 তে, পাওয়ার অফ কোর্ট টু অর্ডার সেপারেট ট্রায়াল। এই যে একাধিক ব্যক্তি একত্রে বাদী হয়ে মামলা করলেন, কারণ আদালত যদি দেখে যে এরা একত্রে বাদী হওয়ার কারণে মামলার বিচারটা বিঘ্নিত হবে, সময় নষ্ট হবে, দ্রুত বিচার হবে না, সেক্ষেত্রে আদালত কি করতে পারে? সেক্ষেত্রে আদালত সেপারেট ট্রায়াল ভাগ করে দিতে পারে। কারণ কথা বোঝেন না মনে হয়, একটা মামলা 20 জনও একত্রে কি হতে পারে? বাদী হতে পারে। কেন বাদী হতে পারে? অর্ডার অন রুল অনুযায়ী 20 জন বাদী আদালত দেখতেছে যে এদের মধ্যে ঝামেলা হচ্ছে, কারণ সবাই একমতে না, এক একজন এক এক ভাবে চায়। এই ক্ষেত্রে আদালত কি করতে পারে? সেপারেট ট্রায়াল করে দিতে। সেপারেট ট্রায়াল মানে কি? বলতে পারে এই 10 জন এই মামলায় থাকবা, মানে একত্রে চলবে, আর এই 10 জনের বিচার আলাদা চলবে। এইটা বুঝতে পারছেন? এইটা আদালত ইউনিয়ন পাওয়ার কেন? এই যে ইউনিয়ন পাওয়ার তো বুঝেন নাই, এইটা তো সেকশনে বলে দিয়েছে, এটা বলে আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। হ্যাঁ, সে চাইলে করতে পারে, নাও করতে পারে, কিন্তু করলে কি অনুযায়ী করবে? অর্ডার অন রুল 2 অনুযায়ী। বুঝতে পারছি? পড়ি। স্যার যদি বিবাদী বিষয় হয় তাও কি করতে হবে? বিবাদী যদি 250 বাদী 10
স্যার এটা বিবাদী আর বাদী দুইভাবে where it appears to the court that any joinder of plaintiffs বাদীপক্ষে may embarrass or delay the trial of the suit. The court may put the plaintiffs to their election or order separate trials or make such order as it may be expedient. তাহলে কি বিবাদী কথা বলছে? কার কথা বলছে? বাদী কথা বলছে। প্রাস বিলম্বিত করতেছে। তো আর এটা তো হয় আমি বলতে পারো যে তোমরা নিজেরা চুপ করো, কারা কারা একত্রে থাকো। এখানে বলাই আছে, দেখেন না, the court may put the plaintiffs to their election. ইলেকশন ইলেকশন অর্ডার এই নির্বাচন না, তো মানে নির্বাচন নির্বাচন পুরো বিষয় কারা কারা হবে তোমরা বলো। তোমরা বলো, elect করো, কারা কারা একত্রে থাকো। তোমরা কারা কারা নির্বাচন আবার বলতে পারে যে কারা কারা, যদি ওরা নিজের একমত হইতে পারে তাহলে আদালত নিজের আদেশ দিয়ে বলে দিতে পারে যে ঠিক আছে এই 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 গ্রুপ একত্র করবে, এই গ্রুপ একত্র করবে। বুঝতে পারছি? নারায়ণগঞ্জ এক একটি who may be joined as defendant. দুইটা মানে ওই এক আগের মতোই, যদি তারা মানে আলাদা আলাদা মামলা করে, একটা হচ্ছে ওদের বিরুদ্ধে করা আর একই কি ওরা যদি নিজেরা করে বাদী, তাহলে সবাই একত্রে হতে পারবে। আর ওদের বিরুদ্ধে যদি আলাদা আলাদা করা যায় তাহলে সবাইকে একত্রে বিবাদী করা যাবে। আচ্ছা, এবার হলো 4, কোর্ট মে গিভ জাজমেন্ট ফর অর এগেইনস্ট অল অর মোর অফ জয়েন্ট পার্টিস। আদালত সেপারেট করে কারো পক্ষে বা কারো বিপক্ষে কি দিতে পারে, জাজমেন্ট দিতে পারে। এটা তো আমাদের অতটা ইয়ে না। এরপরে আসেন 5, it shall not be necessary for the defendant shall be interested in all relief claims in any suit against him. আপনি 20 জনকে বিবাদী করছেন, মানে 20 জনারই যে এই মামলার মধ্যে স্বার্থ থাকতে হবে, প্রত্যেকটা প্রতিকারের মধ্যে স্বার্থ থাকতে হবে, বিষয়টা এরকমের না। যে কোনো একটা বিষয়ের সাথে সংশ্লিষ্ট থাকলেই হবে। আমি বোঝেন না মনে হয় কথাটা। ধরেন আপনি একটা মামলায় 5টা প্রতিকার চাইছেন, 5টার মধ্যে কোনো একটা প্রতিকারের সাথে 10 জনকে বিবাদী করছেন, মানে এরকমের না ওই 10 জনারই 5টার মধ্যেই স্বার্থ থাকা লাগবে না, যে কোনো আর একটু দেখবেন স্যার 10 জনে যদি আগামী মানে সেম অপরাধ ঘটে যাবে তাহলে না না, যে কোনো একটা, এগুলো অপরাধের তো বিষয় না। আমি ঘটাইলে ওনাদেরকে পক্ষ করে দিবেন বাস হয়ে গেল। না হইলো না, বুঝেন না, এটা তো অপরাধের বিষয় না। আসলে করার ক্ষেত্রে মানে বিবাদী করার ক্ষেত্রে, বিবাদী করার ক্ষেত্রে বিষয়টা একটু বোঝেন। আমরা বিবাদী করতে পারি কয়জনকে? একাধিক ব্যক্তি। আবার আপনি মামলায় প্রতিকার চাইবেন কয়টা? এক বা একাধিক প্রতিকার আপনি মামলায় চাইবেন। এই ক্ষেত্রে বলা হয়েছে যে ধরেন আপনি 2টা প্রতিকার চাইছেন, এই 2টা প্রতিকার বিবাদী করছেন 5 জনকে, এই 5 জনেরই যে 2টার মধ্যেই থাকা লাগবে, প্রত্যেকেরই 2টার মধ্যে স্বার্থ থাকা লাগবে তা না, যে কোনো একটার মধ্যে থাকলেও চলবে। স্যার এখান থেকে একটা উদাহরণ আসা যায়। আপনি আপনি এখনো বুঝতেছেন না, আপনি ব্যক্তি দিকে চাচ্ছেন। আমরা ব্যক্তির কথা বলতেছি না, আমরা বলতেছি কি স্বার্থের কথা। যে আপনি যে প্রতিকার চাচ্ছেন, যতজনকে বিবাদী করছেন, প্রত্যেক বিবাদীর ওই 2টারই সে স্বার্থ থাকা লাগবে তা না, যে কোনো একটা ইনভলভ হলে হলেই হবে। বুঝছেন? এটা কততে? 5। 7, নিজের একটু পরে দেখেন বুঝে রিড্রেস টু বি টট, মানে প্রতিকার কার কাছে চাইবেন, এইটা যদি আপনি সন্দেহের মধ্যে থাকেন, মানে আছে না যে আমার এইরকম একটা জিনিস চাই, আসলে এটা কে দিবে, এগুলো কখন বেশি তৈরি হয় জানেন? অফিসিয়াল বিষয়। এটা কখন হয়? অফিসিয়াল বিষয়। ধরেন আপনি একটা অফিসিয়াল বিষয়, আপনি একটা আদেশ পাচ্ছেন বা আপনার একটা কাজ আটকা আছে, আর আপনি নিজে বুঝতেছেন না যে আসলে এই কাজটার জন্য ওই অফিসের কে দায়ী, তাহলে আপনি যাকে যাকে আপনার ইয়া হয়, সন্দেহ হয়, মানে যে যে যার যার মধ্যে এটা হতে পারে, প্রত্যেককে আপনি মামলায় কি করবেন? বিবাদী করবেন। এরপর আদালত সিদ্ধান্ত দিবে স্বাভাবিকভাবে। সহজ কথা। ধরেন মানে যদি এটা একটা ফৌজদারি নেচার হয়ে যায়, ধরুন তারপরে দিচ্ছি আমার এখানে একটা মানি ব্যাগ হারানো গেছে,
এই রুমে আপনারা আছেন 4 জন। তাহলে আমি নির্দিষ্ট করে জানি না কে নিয়েছে, আমি নিশ্চিত যে 4 জনের কেউ একজন নিয়েছে। 4 জনকে আমি কি করবো, তুলে দিব। ঠিক আছে, কারণ অফিসিয়াল কমিউনিকেশনে কাজটা এই দপ্তরে, কাজটা এই দপ্তরে 5 জনকে আমি বিরোধী করলাম, আসেন এ বলবো না আমার না ওর, ও বলবে আমার না ও বলবে আমার না ওর, 5 জনকে যখন এক করবো তো এলাকায় ইউজ তখন তো বের হয়ে যাবে যে আসলে ইয়েটা কার। এলাকায় ইউজ করি, আমি ছিলাম না। বুঝতে পারছি? আচ্ছা, এটা কততে? 7-এ। 8 হচ্ছে রিপ্রেজেন্টেটিভ সুট। যখন একটা মামলায় একাধিক ব্যক্তির স্বার্থ জড়িত থাকে, স্বার্থ 2 ক্ষেত্রে হতে পারে, মামলা করার ক্ষেত্রে স্বার্থ, বাদী হিসেবে স্বার্থ, আবার বিবাদী হিসেবে স্বার্থ। বুঝছেন না বোঝেন নাই? কি হিসেবে স্বার্থ? বাদী বা বিবাদী হিসেবে স্বার্থ। একাধিক ব্যক্তি, ধরেন আপনার এলাকায় একটা পুকুর ইজারা দিচ্ছে, এই পুকুরটা এলাকার লোকজন আপনার ব্যবহার করে, আপনি এখন ইজারাকে চ্যালেঞ্জ করে মামলা করছেন, সেখানে আপনার কি বাদী হিসেবে স্বার্থ না বিবাদী হিসেবে স্বার্থ? বাদী হিসেবে স্বার্থ। তাহলে আপনি ওই মামলায় যাই কি হইতে পারবেন, পক্ষ হইতে পারবেন। ক্লিয়ার? এইটা নিয়ম কি? এটা নিয়ম হচ্ছে যে প্রথমে বাদী আদালতের অনুমতি নিয়ে মামলা করবে, মামলা করার পরে, মামলা তো কোনো একজনকে যে আদালতে করতে হবে, করার পরে তার নিজের খরচায় যারা যারা এই মামলায় কি হইতে পারতো, বাদী হইতে পারতো বা বিবাদী হইতে পারতো, তাদের প্রতি কি করবে, নোটিশ দেবে, সমন দেবে। যদি এটা পার্সোনালি সম্ভব হয়, এখন যদি ধরেন 10 জন 20 জন হলে পার্সোনালি সম্ভব, যদি 500 1000 হয় তাহলে সম্ভব না, তখন হলো পাবলিক অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে কি দিতে হবে, অপর পক্ষ মানে যারা যারা আগ্রহী ব্যক্তি তাদেরকে পক্ষ হওয়ার আহ্বান জানাবো, নোটিশ দেবে। বুঝতে পারছেন? তখন তারা এসে এই মামলায় হয় বাদী হিসেবে কন্টেস্ট করবে, না হয় বিরোধী হিসেবে কন্টেস্ট করবে। এটা একটু পড়েন। আচ্ছা, যদি মানে এটা যৌক্তিক কারণে সম্ভব না হয়, বাস্তবসম্মত না হয়, তখন কি করবে, পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে আসেন 9, মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার অফ দ্য পার্টি। মিস জয়েন্ডার কি করা হয়নি, নন জয়েন্ডার কি তাকে দরকার তাকে দরকার। যাকে প্রয়োজন তাকে করেন নাই, সেটাকে কি বলে, মিস জয়েন্ডার। আর যাকে দরকার করা হয় নাই তাকে কি বলে, নন জয়েন্ডার। শেষ। এরপরে আসেন 10, suit in name of wrong plaintiff। হ্যাঁ, তাহলে তাকে কি করতে হবে, বাদ দিতে হবে। যাকে প্রয়োজন তাকে কি করতে হবে, অ্যাড করতে হবে। সোজা কথা। এইটার জন্য আরো বিষয় আছে, এটা পক্ষের আবেদন হতে পারে, যে কোনো পক্ষ কি করতে পারে, আবেদন করতে পারে, অথবা প্রয়োজনীয় ব্যক্তি যদি অন্য কোনো ভাবে তথ্য পায়, সে নিজেও আদালতে এসে দরখাস্ত দিতে পারে।
মানে স্যার বাদীকে আমি চিনি না, কিন্তু আদালত জানে না, কিন্তু আমি এই মামলায় ধরেন আপনার এলাকায় আরো 10 জনকে পক্ষভুক্ত করা দরকার, হয় বাদী হিসেবে, না হয় বিবাদী বিবাদী হিসেবে। এই এলাকায় এরকম একটা ঘটনা ঘটেছে। আপনি এখন মামলায় তাকে কি করলেন না, পক্ষ করলেন না, তাহলে কে পক্ষ করতে পারে? যদি আপনি বাদী হন, আপনি যদি নিজেই মনে করেন যে না এই ব্যক্তিকে পক্ষ করা দরকার, তাহলে আপনি পরবর্তীতে কি দেবেন? দরখাস্ত দিবেন তাদেরকে পক্ষ করার জন্য। আপনি দিলেনই না। আমি জানছি যে আমার বিরুদ্ধে এরকম একটা, মানে যে জমিটা নিয়ে মামলা চলে এখানে আমার সাক্ষ্য জড়িত, আমি নিজে কি করতে পারি? আমি এই মামলায় দরখাস্ত দিয়ে পক্ষভুক্তি দেবো। তাহলে এই পক্ষভুক্তি দরখাস্ত এক্সিস্টিং পার্টিরাও করতে পারে, আর প্রয়োজনীয় ব্যক্তি যে যাকে করা উচিত ছিল সে নিজে এসেও এই মামলা দরখাস্ত দিয়ে পক্ষ হইতে পারে। তাকে তো ডিটেক্ট করবোই আমরা, স্ট্রাইক আউট করবো। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, যখন বিবাদী আপনার ইয়ে হবে তখন আর্জি সংশোধন করতে হবে। সেটা বলতে হবে এক হবে আর্জি সংশোধন করতে। এরপরে 10-4 পয়েন্ট। 10-4 where defendant is added, the plaintiff shall, unless the court otherwise directs, be amended in such manner as may be necessary. And amended copies of the summons of the claim shall be served on the new defendant, and if the court thinks fit, on the original defendant. যদি বিবাদে অন্তর্ভুক্ত হয় তাহলে আর্জি কি করতে হবে? সংশোধন করতে হবে। এবং সংশোধন করলেন, করার পরে ওই নতুন আর্জির একটা কপি কার কাছে যাবে? নতুন বিবাদের প্রতি যাবে, সমন আকারে যাবে। আর আদালত যদি চায় তাহলে এক্সিস্টিং পার্টি অরিজিনাল যে বিবাদী ছিল তার প্রতিও দিতে হবে। ক্লিয়ার? এরপরে হলো সেকশন 5, খুব গুরুত্বপূর্ণ। এই যে নতুন বাদী বা বিবাদী অ্যাড করলেন, তাদের এগেইনস্টে তামাদি কবে থেকে কাউন্ট করবে? এটা হলো তামাদি এর 22 ধারা অনুযায়ী যে ডেটে অ্যাড হয়েছে, যে ডেট অ্যাড হচ্ছে সেই ডেট। মামলার ডেট তো আরো আগে। যেদিন সমন পেয়েছে সেদিন, যেদিন সমন পেয়েছে সেদিন থেকে। আর যদি কারো জায়গায় সাবস্টিটিউট হয় তাহলে যার জায়গায় সাবস্টিটিউট হয়েছে পূর্বে সমন্বয় পূর্বে সমনপ্রাপ্ত, তার জায়গায় সে যেদিন পাইছে সেদিন থেকে গণনা হবে ওইটা। যিনি মারা গিয়েছে, ওনার থেকে কাউন্ট হবে। টাইম বুঝতে পারছেন? কত? 5, 10-এর 5 পরে। subject to the provision of the Limitation Act 9 proceeding as defendants will have once স্থলাভিষিক্ত হলে আগে টাইম হবে। তারপরে 12 আর 13 নম্বর দিনে আদেশ শেষ হবে। 12তে কি বলছে? অ্যাপিয়ারেন্স অফ ওয়ান অফ সেভারাল প্লেনটিভস অর ডিফেন্ডেন্টস ফর আদার্স, মানে একাধিক বাদীর পক্ষে এক বা একাধিক বাদী মামলা পরিচালনা করতে পারে। আবার ঠিক তেমনি একাধিক বিবাদীর পক্ষে এক বা একাধিক বিবাদী মামলা পরিচালনা করতে পারে। সবাইকে আগে নিতে হবে। এক্ষেত্রে লিখিত অনুমতির প্রয়োজন। আচ্ছা, মনে থাকবে? আচ্ছা, ওটা কোর্টে দেখাতে হবে। হ্যাঁ, সবাই একমত হয়ে ওটাকে দায়িত্ব ওনাকে দিয়েছি। এরপরে আসেন 13, অবজেকশন অ্যাজ টু মিড জয়েন্টার আর নন জয়েন্টার। এই যে আপনার যাকে প্রয়োজন পক্ষ করা তাকে করলেন না, আবার যাকে প্রয়োজন না তাকে করলেন, এগুলোর দ্বারা হয় কি? এগুলোর দ্বারা মামলা ক্ষতিগ্রস্ত হয়। ধরেন মিস জয়েন্টার করছেন, প্রয়োজন না তারে করছেন, করলে কি হবে? বিলম্বিত হবে মামলা। ঠিক আছে না? আর যাকে দরকার তাকে করেন না, এর দ্বারা মামলায় ডিক্রি দেওয়া যাবে না। এই জন্য এই অবজেকশনটা ওই যে 21-22 দেখেছিলাম, এট দ্য আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি, দ্রুততম সময় দিতে হবে, সম্ভাব্য দ্রুততম সময় দিতে হবে। এবং যেই মামলা ইস্যু গঠন হয় সেই মামলা ইস্যু গঠনের সময় অথবা ইস্যু গঠনের পূর্বে দিতে হবে। পরে 13 পরে
subsequently rising. Any sort of decision like আপত্তি দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। তবে যে মামলায় সেই তাড়াতাড়িটা বলতে একটা লিমিট দেওয়া, যে মামলায় ইস্যু গঠন হয় সেই মামলায় ইস্যু গঠনের সময় অথবা ইস্যু গঠনের পূর্বে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসেন ফ্রেম অফ সুট অর্ডার 2। গঠন করা হবে। মামলাটা কিভাবে আপনি গঠন করবেন? মামলার গঠন মনে আছে কিনা? মামলা গঠন করতে হবে এমন ভাবে যত দাবি একত্রিত করতে, যেন একই বিষয় নিয়ে ফার্দার লিটিগেশন, মানে ফার্দার লিটিগেশন বলেন পরবর্তীতে আর মামলার উদ্ভব না হবে। মানে আপনার যা চাওয়ার সব এক মামলায় চাইতে হবে যদি চাওয়ার সুযোগ থাকে। রুল অন। এটা কি স্যার যদি মামলা উদ্ভব হবে? মামলা যখন করবেন, মামলাটা কিভাবে করবেন? মামলা আরজি তৈরি করবেন না? আরজিতে কি করবেন? আরজিতে এমন এমন জিনিস চাইতে হবে যা যা চাওয়া যায়। আমার এটা হ্যাঁ, দরকার। যেমন ধরেন আজকে একটু চাইলেন, মামলা শেষ হয়ে গেছে, পরে মনে হয়েছে ওই মামলায় তো আমার আরো একটা বিষয় চাওয়ার ছিল, তখন আর সেই সুযোগ দেওয়া হবে। বুঝতে পারছেন? এজন্য পক্ষদের মধ্যে বিবাদমান বিষয়টা যাতে নিষ্পত্তি হয়, এইভাবে আপনাকে মামলাটা সাজাইতে হবে, তৈরি করতে হবে। রুল 2 তে বলছে দেখেন, শুড টু ইনক্লুড দ্য হোল ক্লেম, যত দাবি সব অন্তর্ভুক্ত করতে হবে। যদি না করেন তাহলে কি ধরে নেওয়া হবে যে আপনি আপনার দাবি পরিত্যাগ করেছেন এবং পরবর্তীতে আর ওই বিষয়ে আপনি মানে দাবি করতে পারবেন না। রুল 2 এর তিনটেই যে ইয়ে আছে আপনার সাবরুল, এটা একটু পরে। হ্যাঁ, ওখান থেকে। মানে কি আপনার তাহলে পরবর্তীতে আর অ্যাড করতে পারবেন না। এই জন্য যা চাওয়ার চাইতে হবে, এক মামলা চাইতে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? মানে আবারও বলছি, অর্ডার 2 এর মূল সারমর্মটা কি, যে আপনাকে মামলাটা এমন ভাবে মানে তৈরি করতে হবে, মামলা তৈরি করে আর্জি মাধ্যমে এমন ভাবে গঠন করতে হবে যাতে আপনারা এবং বিবাদীর মধ্যে যে বিবাদ, ওই বিবাদের সমস্ত বিষয় চলে আসে। এবার রুল 2 তে বলছি যা যা চাওয়ার ক্লেম সব দাবি একটা মামলায় অন্তর্ভুক্ত করতে হবে। যদি না করেন তাহলে ধরে নেওয়া হবে কি আপনি দাবি পরিত্যাগ করছেন, আর একবার পরিত্যাগ বলে বিবেচিত হইলে পরবর্তীতে আর ওই বিষয়ে মামলা করা যাবে না। রুল অর্ডার 3, রিকগনাইজড এজেন্ট এন্ড প্লিডার্স আলোচনা করছিলাম। যে ধরুন আপনি অ্যাডভোকেট হতে চাচ্ছেন, প্রশ্ন হচ্ছে যে
অ্যাডভোকেট ছাড়া মামলা করা যাবে কিনা? হ্যাঁ, জানে না, যাবে। তাহলে তো আমি উকিল ধরতে হবে। উকিল ধরেন কেন? আপনি জানেন না বিধি উকিল ধরেন। আপনি যদি জানতেন তাহলে উকিল ধরা লাগতো না। অর্ডার 3 আর উকিল এটা জানে থেকে আমাদেরকে জানতে হবে না, অর্ডার 3 দেখেন এখানে বলা আছে রুল অনেক, এনি অ্যাপিয়ারেন্স অ্যাপ্লিকেশন অর অ্যাক্ট in or to any court required or authorized by law to be made or done by a party in such court may, except where otherwise expressly provided by any law for the time being in force, be made or done by any person, party in person. এখান থেকে আসেন, কে কে করতে পারবে? In person or by his recognized agent. 2 নম্বরে কার কথা? তার স্বীকৃত প্রতিনিধি। 3 নম্বর হচ্ছে বাই প্লিডার। তাহলে প্রথমে কার কথা বলছে? ইন পার্সন, পার্টি ইন পার্সন। 2 নম্বর হলো কি? রিকগনাইজ এজেন্ট। 3 নম্বর হলো প্লিডার। একটা প্রশ্ন উত্তর দানে সত্য ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তার হাইকোর্টে একটা দিলে লেখা আছে আইনজীবী ছাড়া কেউ প্রবেশ করবে বাদী বিবাদী কোথায় এটা হাইকোর্টে একটা তৈরি হয়ে গেছে যে আপনার কি বলবো, এখানে তো সাধারণত উকিলরাই শুনানি করে। যেহেতু আপনার উকিল আছে সেহেতু আপনি প্রবেশ করবেন। তাহলে কি উকিল বসবে না আপনি বসবেন? কে যাবে? জায়গা দিতে পারবেন ওইটার জন্য। আর আপনি যদি জানেন না সারাটা শৃঙ্খলার বিষয় থাকে, নিরাপত্তার বিষয় থাকে, এই কারণে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে দেখেন আবার বলছি, কার কার মাধ্যমে করা যাবে? পার্টি পার্টি ইন পার্সন, রিকগনাইজড এজেন্ট অর প্লিডার। এখন দেখেন ইন পার্সন আমি নিচে, আমার কি ব্যাখ্যা করে বোঝানোর দরকার আছে? নাই। কাকে বোঝা লাগবে? রিকগনাইজড এজেন্ট কে? হু ইজ রিকগনাইজড এজেন্ট? রুল 2 দেখেন, রুল 2 তে রিকগনাইজড এজেন্ট কে সেটা বলা আছে। স্বীকৃত প্রতিনিধি কে? পার্সন হোল্ডিং পাওয়ার অফ অ্যাটর্নি, যে ওই ব্যক্তি যার কাছে কি আছে? পাওয়ার অফ অ্যাটর্নি আছে। তাহলে আপনি আমার মানে এজেন্ট কখন বিবেচিত হবে? authorizing them to make and do such appears applications and act on behalf of such person. তাহলে আমি যদি আপনাকে লিখিত অনুমতি দিই যে আপনি আমার পক্ষে আদালতে হাজির হতে পারবেন, ও দরখাস্ত দিতে পারবেন, তাহলে আপনি আমার রিকগনাইজ এজেন্ট। একটু বুঝছি? এরপরে আসেন পার্সন ক্যারিং অন ট্রেড অর বিজনেস, যদি আপনি আমার পক্ষে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, and in the name of the parties not resident within the local limits of the jurisdiction of the court, যে আদালতের এখতিয়ারের মধ্যে বসবাস করে না, সেই ব্যক্তি যদি আপনার কি করে? ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, তাহলে সে আইনে কি হিসেবে পরিচিত হবে? রিকগনাইজড এজেন্ট হিসেবে। বুঝছেন? আচ্ছা, এরপরে বাকি থাকলো কি? প্লিডার। প্লিডারের সংজ্ঞা 2-15 দেওয়া আছে কিনা দেখেন তো। তাহলে আর লাগবে কি কি পাইলাম? পার্সনের সংখ্যা তো লাগে না, রিকগনাইজের সংখ্যা দিয়েছে, আর প্লিডারের সংখ্যা তো ওখানে দেওয়া আছে। আর প্লিডারের ব্যাপারে কি বলছে? প্লিডারের ব্যাপারে রুল 4 বলছে প্লিডারকে যতক্ষণ পর্যন্ত নিয়োগ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে একজনের পক্ষে গিয়া ওই আগ বাড়াইয়া কথা বলতে পারবে না। তখনই পারবে যেটাকে আমরা বলি কি ওকালতনামা, পাওয়ার থাকতে হবে। পাওয়ার ছাড়া সে আদালতে যাবে না, কথা বলবে না, একজনের পক্ষে কথা বলবে না। বুঝতে পারছি? কঠিন লাগে বলেন তো? না স্যার, সহজ চর্চার বিষয়, আমাদের করতে হবে। ইন্টারেস্টিং। এখানে কি
পাওয়ার এবং পাওয়ার অফ অ্যাটর্নি একই শব্দ ইউজ করতেছেন, পাওয়ার এবং পাওয়ার অফ অ্যাটর্নি। পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে অন্য পার্সন, আচ্ছা। আরেকজন আর রিকগনাইজ মানে আপনার হলো প্লিডারকে, যেটা প্লিডারকে জাস্ট লিখিত ক্ষমতা অর্পণ। ইট ইজ নট লাইক পাওয়ার অফ অ্যাটর্নি। লিখিত সে শুধুমাত্র আপনার পক্ষে মামলা পরিচালনা করার জন্য আপনার আদেশ ক্ষমতা প্রাপ্ত। ইংল্যান্ডে যেটা হয় এইটা প্র্যাকটিস। ওই পাওয়ার অফ অ্যাটর্নি এক না। জি, আমি বলছিলাম এখানে যে প্র্যাকটিসটা আমরা করি এখানে বলে লেটার অফ অথরিটি। একটা পেপারে A4 সাইজ পেপার ইউজুয়ালি হয়, ওখানে একটা ফরম্যাট থাকে, ওখানে ফুল নেম, কোথায়? ডেট। ইংল্যান্ডে, লন্ডনে। হ্যাঁ, আমরা যেটা করি এখানে সেটা করি বলে, এটাকে বলে লেটার অফ অথরিটি। মানে আমাকে ওই আপনি যেটা বললেন ওই মানে অথরিটি দেওয়া, যে আই অ্যাক্ট অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট অ্যাজ হ্যাঁ, ইজ ওটা লিগাল। তো আপনার ওই দেশের আইন অনুযায়ী আপনি করতেছেন, ওটা তো আপনি ওই দেশের আইন অনুযায়ী করতেছেন। আমাদের এখানে মানে নর্মালি মানে প্রত্যেকটা বার অ্যাসোসিয়েশনের আপনার আলাদা আলাদা একটা ফরম্যাট করা আছে। ওই ফরম্যাটে যখন একটা স্বাক্ষর নেয়, এটাই আমরা ধরে নিই যে অর্ডার 3 রুল 4 অনুযায়ী তাকে এখানে পাওয়ার দেওয়া হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে। এইটা যে ওইভাবেই হতে হবে। এখন আপনাকে দুটো জিনিস ইয়ে করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। একটা হচ্ছে দেশে প্রচলিত মূলত এই যে আমাদের সিপিসি, আর একটা হলো আবার বারের কাস্টম, দুইটার কম্বিনেশনে হচ্ছে আমাদের ওকলাতনামাটা এখন চল। ওইটাকে আমরা ধরে নিই যে এটা অর্ডার 3 রুল 4 অনুযায়ী হচ্ছে। মনে করেন আপনি ঢাকার লয়ার, ঢাকা কোর্ট বারের লয়ার, আপনি হুম। কি রাজশাহীতে প্র্যাকটিস করতে পারবেন না পারবেন না স্ট্রেট অ্যাওয়ে? কোথায়? রাজশাহী রাজশাহীতে বা চিটাগাঙ্গে গিয়ে? রাজশাহীর কোর্টে মামলা করতে গেলে আপনাকে আগে রাজশাহীর বারের ইয়ে হইতে হবে, অনুমোদন নিতে মেম্বার হইতে হবে। ও, এটা কিন্তু এখানে লাগে না। এখানে না, লাগে এটা আপনি স্কটল্যান্ডে যান, ওখানে আবার স্লাইট ডিফারেন্ট আছে, স্কটিশ স্কটিশ আমাদের দেশে আপনি কি আমাদের এখানকার এলবি পাস করছেন না? জি ওই না। হ্যাঁ, না, বাংলাদেশে আমি এলএলবি করিনি, আমি এখানে এসেই এলএলবিটা করছি। ওই এলএলবি দিয়ে আপনি আমাদের এখানে ইয়ে দিবেন, তাহলে আপনার জন্য তো খুব বারবার সিরিয়াসলি এটা করতে হবে। হ্যাঁ, আমার কিসের জন্য জন্য? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমাদের আরো একটা আইন আছে যে আপনার হলো যে বার কাউন্সিল ওয়ার্ডার এন্ড রুলস, জি। ওইখানে বিস্তারিত আছে। তারপর আপনাকে জাস্ট সব আইন করে বুঝবেন না যদি না একজন একটা ব্রিফ আপনাকে না দেয়। আমাদের হুম, এখানে যে আপনার প্রচলিত নিয়ম, যারা সুপ্রিম কোর্টের আপনার হচ্ছে এনরোল, হাইকোর্ট হুম। বিভাগে যারা এনরোল, তারা বাংলাদেশের যে কোনো আদালতে আপনার ইয়ে করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে। ও আচ্ছা। হ্যাঁ, এখন দুই ধরনের পরীক্ষা হয়, একটা হচ্ছে সাবঅর্ডিনেট কোর্টে। সাবঅর্ডিনেট কোর্ট বলতে যেটা আপনি বুঝতে পারতেছিলেন না, তখন আমার প্রশ্ন থাকছে এই জাতীয় প্রশ্ন কেন করে, এটা আপনি যে ইংল্যান্ডে আছেন আমি তো জানতাম না। যারা সাবঅর্ডিনেট কোর্ট হলো আমাদের হাইকোর্ট বিভাগের অধস্তন, মানে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি আপনি বলতে পারেন। আপনি আচ্ছা। ইংল্যান্ডে হলেও তো আপনি বাংলাদেশ সম্বন্ধে অকিফান। জেলা জি, জি, আদালত গুলো, এটাকে আমরা বলি ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি। তাহলে হুম, প্রত্যেকটা জেলায় এক একটা আইনজীবী সমিতি থাকে। হুম, তা আপনি যখন এখন আপনি যে ইয়েটা হচ্ছে, এটা হচ্ছে যে আপনাকে প্রথমে আপনি কোনো একটা জেলার আইনজীবী সমিতির আপনি ইয়ে হবেন, অন্তর্ভুক্ত মেম্বার। হবেন, মেম্বার হবেন। এরপরে আপনি ওইখানে 2 বছর প্র্যাকটিস করার পরে, আর যাদের এলএলএম আছে তারা 1 বছর প্র্যাকটিস করার পরে আপনি হাইকোর্ট বিভাগে এনরোল হওয়ার জন্য আপনি আলাদা একটা পরীক্ষা দিতে হবে। তো যখন আপনি হাইকোর্টে এনরোল হবেন, তখন আপনি বাংলাদেশের যে কোনো বারে গিয়ে আপনি মুভ করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আর যদি আপনি হাইকোর্টে এনরোল না হন, তাহলে আপনি সর্বোচ্চ 2টা বারে আপনি সদস্য হতে পারবেন। ও আচ্ছা। ধরেন আপনি রাজশাহীতে হলেন, আপনি ঢাকায় হলেন, আপনি অন্য কোনো বারে গিয়ে আপনি ইয়ে করতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবো না। প্রিপেয়ার করবেন না। তা এটা কেউ ঠেকায় না। আপনি আইনজীবী, নর্মালি কি হয়, আপনি অন্য একটা বারে গেলে ওই বারের একজন আইনজীবী রাখবেন, আপনি শুরুই করতে পারবেন, কিন্তু এই ওকলাতনামার যে বিষয়টা এটা আপনি দিতে পারবেন না। ও আপনি আইনজীবী হিসেবে আপনি বাংলাদেশের যে কোনো বারে যাবেন, এইখানকার আইনজীবী আপনাকে সম্মান দেবে। কিন্তু ওইখানে আপনাকে ওইখানে একজন বারের টিকিটে আপনাকে নিতে হবে ওই মামলায় এপিয়ার করার জন্য। হুম, এখন ধরেন আপনি রাজশাহীর মানুষ, রাজশাহীর লয়ার, আপনি বগুড়ায় গেছেন, আপনার নিজের একটা মামলা আছে, আপনি শুনানি করতে গেলেন, তখন আপনাকে ওই বারের একজন অ্যাডভোকেটকে ওই মামলায় আগে নিয়োগ দিতে হবে। তখন উনি যদি কোর্টে বলেন স্যার আমার একজন আইনজীবী বন্ধু আসছে, উনি রাজশাহী বারের, উনি এই মামলায় কিছু বক্তব্য রাখতে চায়, তো সেটাকে আমরা ইয়া করি না, মানে কি বলে প্রত্যাখ্যান করি না। অনুমতি কারণ যখন একজন আইনজীবী না, সে নিজেই নিজের পক্ষে ডিফেন্ড করতে পারে,
এবং এই আইনে আরো সুযোগ আছে, সে চাইলে থার্ড পার্সনও নিয়ে আসতে পারে। তখন আপনি যেহেতু আইনজীবী, আপনি এই মামলায় আপনি আপনার বক্তব্য দিতে পারবেন, বাট ওকালতনামার যে বিষয়টা, ওইটা আপনি সাবমিট করতে পারছেন না লিগালি। এটাও কি সম্ভব? ক্রিমিনাল কোর্টেও সম্ভব নাকি এটা খালি সিভিল কোর্টেই? ক্রিমিনাল কোর্টের সম্ভব। আচ্ছা, কারণ একটু স্লাইটলি ইরেলেভেন্ট কোয়েশ্চেন একটা করি। আমি কি ইচ্ছা করলে রাজশাহী বারেও পরীক্ষা দিতে পারতাম, আমি যেটা ঢাকা বারের জন্য যেটা প্রিপেয়ার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ওইখানকার, আপনাকে তো একটা ইন্টিমেশন এখন দিতে হচ্ছে যে আপনি হুম। অমুক সিনিয়র অধীনে ইয়া করেন, এটা আপনি তো রাজশাহীতেও পারতেন। আবার আপনার অডিট হওয়ার কিছু নাই, আপনি ঢাকা বারে হইলে এটা আবার ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি। আচ্ছা, তাহলে আমাদের অর্ডার 4 হয়ে গেল। অর্ডার 4, ইনস্টিটিউশন অফ সুট, এটার সাথে আমাদের সেকশন 26 এর সম্পর্ক মনে আছে তো, না নাকি? সেকশন 26, যেখানে বলা হয়েছিল যে প্রত্যেকটা মামলা আরজি দাখিলের মাধ্যমে, অর্ডার 4 আমাদের তার ব্যতিক্রম কিছু না। এখানেও কি বলছে, আরজি দাখিলের মাধ্যমে উপস্থাপন করতে হবে। আরজির পাশাপাশি কি থাকবে, যতজন বিবাদী ততটা আরজির কপি, বিবাদীদের প্রতি সমন ইস্যু করার জন্য আপনাকে এই সমনটা পূরণ করে এবং পোস্টাল চার্জ যেটা, সেই চার্জটা আদালতে দাখিল করতে হবে। ঠিক আছে, এটা আমাদের। আর কি কি দাখিল করতে হবে, যতজন বিবাদী ততটা আরজির দিতে হবে। বিবাদীদের প্রতি সমন খালি যাবে না, লিখে দিতে হবে, লিখে দিতে হবে উইথ অ্যাকনোলেজমেন্ট ডিউ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে যেটা বলছে অর্ডার 2, রুল 2 তে, এভরি প্লেন শ্যাল, প্লেনটা আমরা কিভাবে তৈরি করব, অর্ডার 6 এবং অর্ডার 7 অনুযায়ী আমাকে আরজিটা প্রস্তুত করতে হবে। মানে আরজি প্রস্তুতের গাইডলাইন কি, অর্ডার 6 এবং অর্ডার 7। আর রেজিস্টার অফ সুট থাকবে, যেখানে বছর অনুযায়ী মামলা একটা নাম্বার পড়ে, বাদী বিবাদীর নাম থাকবে, রেজিস্টার অফ সুট, সুট রেজিস্টার যেটাকে আমরা বলি। আপনি যখন মামলা দায়ের করছেন, ওইটার একটা এন্ট্রি ওই রেজিস্ট্রিতে থাকবে, বাদীর নাম, বিবাদীর নাম, আপনার আইনজীবীকে বছর অনুযায়ী মামলার নাম্বার পড়বে, কোন জমি নিয়ে মামলা করছেন, কি চেয়েছেন, এই সমস্ত সংক্ষেপে মামলা মানে এফআইআর এ যেমন এজাহারের সামারিটা থাকে, সুট রেজিস্টারেও আপনার আরজির সামারিটা থাকবে। না, এটার নামই সুট রেজিস্টার, নট বালাম বই। বালাম বই যেটা বলা হয় সেটা হলো আপনার এই সাব রেজিস্ট্রি অফিসে যে দলিল হয়, ওইটা, ওইখানে একবার পুরোটাই তোলে। আর এখানে কিন্তু পুরোটা তুলবে না, এখানে তুলবে কি, বাদী এবং বিবাদীদের নাম, মামলার নাম। খাতায় কত থাকে, খাতায় কত যদি দেখা যায় আসলে না 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 না, এটা সুট রেজিস্টার, আপনি কোর্টে গেলে আবার একটু ইয়ে করে আলাদা একটা রেজিস্টার থাকে, যেখানে মামলার বাদীর নাম, বিবাদীর নাম, পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, এরপরে মামলার নাম্বার, এরপরে কি প্রপার্টি নিয়ে মামলা করছেন, কি চাইছেন। ঠিক আছে, তাহলে কি চাইছেন কোথায় থাকে, আরজির একবার শেষে থাকে না, কোর্ট ফি কত, সুট ভ্যালুয়েশন কত, মানে পুরো আরজির বর্ণনাটা না, বাট ওইখান থেকে ওয়ান সাইজ স্টেটমেন্ট গুলো নিয়ে অফিস তুলে সিরাজদারের কাছে। ক্লিয়ার? তাহলে আজকে কত পর্যন্ত শেষ করলাম, 4 পর্যন্ত। আরেকটা ক্লাস আছে, বাকিটা আমাদেরকে আগামী ক্লাসে শেষ করতে হবে। দয়া করে 5টা একটু ভালো করে পড়ে আসেন, 5 ভাই। ওইটা যদি মানে ইয়ে করতে যাই, তাহলে আমাদের বেসিক যে বিষয়গুলো পড়াবো ওটা আমরা আগে করবো। আজকে কিন্তু আমাদের অর্ডার 46 এবং 47 আমরা ইয়ে করে ফেলছি, আলোচনা করে ফেলছি। ঠিক আছে, আচ্ছা, পরীক্ষা কি পিছাবে? বিচারে স্যার সেটা তো আপনার থেকে আমরা জানবো হিসাবে কি হ্যাঁ, যাবে নাকি? এরা তো ঢাকার লোক, ঢাকার লোকজন তো দৌড়িয়ে এসে যাইতে পারে, আমি এবার বলতে যাইতে পারে। টিকিট কেটে ফেলছি তো। আমার এখানে যারা আছে আর কি, হ্যাঁ কি বলে, হ্যাঁ
এটা না হলে আপনাদের যে কোনো ও স্যার কারণ স্যার পুরাতনদের ফর্ম ফিল আপ তো এখনো হয় নাই। সেকেন্ড টাইম ফর্ম যারা ফিল আপ তাদের তো তো শেষ ফর্ম ফিল আপই হয় নাই, বুঝছি। আচ্ছা, তার মানে ওইটা রিভিউ রেজাল্ট কবে দিতে পারে, বা ভাইবার রেজাল্ট মানে ভাইবার ডেট কবে করতে পারে? 18 থেকে 20 এর মধ্যে কি 2 দিনে তো ভাইবা হয় না? 12 তারিখ স্যার ওদের রেজিস্ট্রেশন হ্যাঁ রেজিস্ট্রেশন হ্যাঁ, রেজিস্ট্রেশন ডেটের পরে আবার ওই ইয়ার রেজাল্ট দিতে হবে না? রেজিস্ট্রেশন করার পরে তো দিবে। মূল্যায়ন রেজাল্ট দিতে হবে না? ওইটার জন্য আবার এন্ট্রি দিতে হবে। ওটা নাকি আলাদা আলাদা সিস্টেম আমার। ওদের হয়তো বা পরে সুযোগ দিবে পুনর্মূল্যায়ন। ওরা হচ্ছে ওই যে যারা গত বছর রিটার্ন হয়ে গেছে ওদেরকে আর হচ্ছে যারা রিভিউ করতেছে ওদের একসাথে তাড়াতাড়ি শুরু করুন, তাহলে 19 তারিখ হচ্ছে না, এটা সম্ভাবনাটা কি? তো ডিসেম্বরে না, জানুয়ারিতে তো জানি। ডেটটা তো জানাবো। হ্যাঁ, বিশাল এমনি কতদিন হতে পারে? না না না, ডিলে করা যাবে না, আপনারা এটার পরে পরীক্ষা দিতে থাকবেন, করতে থাকবেন হাইয়েস্ট 10